আচ্ছা, তো ওর টু নাইটেঙ্গেল বা এই যে যে কবিতাগুলো পড়া হয়েছে এগুলো নিয়ে কারো কোনো যদি সমস্যা থাকে একটু বলতে পারো, ঠিক আছে? কারো কি কোনো প্রবলেম আছে? যদি প্রবলেম না থাকে তাহলে আমরা শেলিতে চলে যাব, ঠিক আছে? কারো সমস্যা আছে থাকলে একটু হাত তোলো। আচ্ছা, যেহেতু কারো কোনো রেসপন্স নাই তার মানে কারো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমি বুঝে নিচ্ছি, হয় তোমরা পড়েছো সমস্যা নাই, আর না হয় তোমরা পড়োনি। এই দুটোর মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটেছে। তো ঠিক আছে, আমরা তাহলে আমাদের পরবর্তী আহ, যে রাইটার সেটাতে চলে যায়। আমাদের লাস্ট নাকি লাস্ট পয়েন্ট এটা, না? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। সরি, একটু আমাকে সময় দাও। ওর টু নাইটেঙ্গেলের কবিতাটার কথা মনে আছে তো? হুম, বলো তো। জি স্যার। আচ্ছা, তো ওর টু নাইটেঙ্গেল ঠিক ওর টু স্কাইলার্কের মতো, ঠিক আছে তো? মোটামুটি ওরকমই সেন্সের, কিন্তু এখানে কিছু বিষয় আছে একটু ভিন্ন, কিন্তু সেন্সটা প্রায় একই। হ্যাঁ। জি স্যার, ডিভাইন বার্ড। হুম। আচ্ছা, তাহলে স্কাইলার্ক, আমরা তো নাইটেঙ্গেল পাখি দেখছিলাম নাকি? আমরা একটু জি স্কাইলার্ক স্যার। পাখি দেখি। স্কাইলার্ক, দেখো তো, এই হচ্ছে স্কাইলার্ক, আর একটা পড়ছিলাম কি, নাইটেঙ্গেল। দুটার সাইজ কিন্তু একই, না? শুধু একটু পার্থক্য হচ্ছে জি কি, স্যার। এটা চড়ুই পাখির মতো, জি স্যার। আর এইখানে এর মাথায় একটু ঝুঁটি মতো আছে, দেখো। হ্যাঁ, এই যে। স্যার, আর নাইটিঙ্গেলের লেজ একটু বড়। হুম, একটু লম্বা, মাথায় ঝুঁটি। আর এই যে পাখিটা খেয়াল করো, চড়ুই পাখির এরকম মাথায় ঝুঁটি মতো আছে অনেক সময়, এই যে চড়ুই পাখির মতোই দেখতে লাগতেছে। হ্যাঁ, স্কাইলার্ক। তো যাক, দুটা পাখি একই ধরনের কিচিরমিচির করে, একই রকম সাউন্ড করে। আমরা যদি একটু ভিডিওতে দেখে নিই, তোমরা একটু দেখে নিবা, কারণ যেহেতু তোমরা এখানে সাউন্ড শুনতে পাচ্ছ না, এই জন্য আর একটু দেখাচ্ছি না। তো স্যার এটা কি কোয়েল? না, কোয়েল পাখি তো আলাদা, কোয়েল পাখি ওটা আলাদা। কোয়েল পাখির মতো কালার, হ্যাঁ বাট হ্যাঁ, কোয়েল গায়ের পাখি না। গোড়াটা, হ্যাঁ, গায়ের যে কালারটা ওটা ওরকম। এটা একটু অভদ্র অভদ্র লাগে স্যার, কেমন যেন একটা। আচ্ছা, তো ঠিক আছে, মনে করলাম এরকম একটা পাখি। এখন কবি ঠিক ওই জন কিটসের মতোই এই পাখিকে একটু আইডিয়ালাইজ করবেন, দেখাবেন যে হ্যাঁ, আমাদের মানুষ যেমন হচ্ছে, নাইটিঙ্গেল পাখিতে জন কিটস বললেন যে তুমি কি, তোমার তোমার মৃত্যু নাই। হ্যাঁ, কোনো হাঙ্গরি জেনারেশন তোমাকে ট্রেড করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, তোমার কোনো ধ্বংস নাই। হ্যাঁ, ঠিক স্কাইলারকেও তিনি এভাবেই বলবেন যে তোমার কোনো ধ্বংস নাই, তুমি দুঃখ জানো না, চেনো না, ইত্যাদি, যেগুলো মানুষ। হ্যাঁ, এখানে কিছু কথা থাকবে যেগুলো আমরা আলোচনা করব। আর একটা বিষয় যেটা কি যেন একটা বলতে চাইলাম, ভুলে গেলাম। আচ্ছা হ্যাঁ, আমরা শিবের একটা কবিতা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, মনে আছে? কোন ওর কবিতাটা টু দ্য ছিল? ওয়েস্ট উইং। হ্যাঁ, ওয়েস্ট উইন্ড। ওখানে যেমন তিনি ওয়েস্ট উইন্ডকে টার্ম করেছেন, একটা রেভলিউশনারি সেন্স দেখিয়েছেন। এখানে অবশ্য রেভলিউশনারি সেন্স নাই, কিন্তু এখানে তিনি ঠিক ওই জন কিটসের মতোই, এখানে তিনি আইডিয়াল, হ্যাঁ, ওয়ার্ল্ড অফ স্কাইলার্ক,
স্কাইলার্কের আইডিয়াল ওয়ার্ল্ডে তিনি থাকতে চেয়েছেন, হ্যাঁ, মানুষের এই দুঃখ কষ্টকে ভুলে যেতে চেয়েছেন। তার কাছ থেকে যেমন ওয়েস্ট ইন্ডিয়ার কাছ থেকে তিনি কিছু হেল্প চাচ্ছেন, তাই তো, পৃথিবীকে চেঞ্জ করা, সমাজকে চেঞ্জ করার জন্য, ঠিক এখানেও তিনি তেমনটাই করছেন। তো আমরা তাহলে কবিতাটা শুরু করি এভাবেই। শুরু করলে বুঝতে পারবো, যেহেতু শেলিকে তার সম্পর্কে আমাদের ধারণা আছে। শেলিকে কি বলা হয় জানি ইংরেজি সাহিত্যের, কি কবি বলা হয়? revolutionary poet. রেভলিউশনারি পয়েট বলা হয়, তাই না, ইংরেজি সাহিত্যের। তিনি হচ্ছে ইংরেজি সাহিত্যের একজন রেভলিউশনারি পয়েট। ওকে, তো হেল টু দি, হোয়াট ইজ দ্য মিনিং অফ হেল? হেল মানে কি বলো তো? হোয়াট ইজ দ্য মিনিং অফ হেল? অভিনন্দন। হ্যাঁ, অভিনন্দন ঠিক তোমার কথাটা বোঝা যাচ্ছে না। স্যার, ও হেল মানে কি অভিনন্দন? হ্যাঁ, অভিনন্দন, ইয়েস, ওয়েলকাম জানানো, তাই তো, কাউকে। দেখো, কল আউট টু সামওয়ান টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন, হ্যাঁ, ড্র অ্যাটেনশন, হ্যালো, হাই হ্যালো যেটা বলি না ওরকম, কাউকে প্রেজ করা, হ্যাঁ। তো এখানে জাস্ট মনোযোগ আকর্ষণ করা অর্থ বোঝাচ্ছে। তাহলে হেল টু দি ব্লাইথ স্পিরিট। দেখো, ব্লাইথ মিনস কিছু ওয়ার্ড আসবে, দেখো ওয়ার্ড সবসময় থাকবেই, হ্যাঁ, ওয়ার্ড থাকবেই, নতুন নতুন word উদাসীনতা। হ্যাঁ, ব্লাইথ কি বলো? যে হচ্ছে কি আমাদের, খুশি। হ্যাঁ, ব্লাইথ মানে যে হচ্ছে কোনো কিছু নিয়ে কোনো টেনশনে থাকে না, হ্যাঁ, একদম কেয়ার ফ্রি, হ্যাঁ, এরকম অর্থে বোঝায়। চেয়ারফুল, হ্যাপি, এরকম অর্থে বোঝাতে কিন্তু ব্লাইথ বলা হয়। আর স্পিরিট বলা হচ্ছে, পাখিটাকে কি বলে সম্বোধন করা হচ্ছে? স্পিরিট। Spirit. আচ্ছা, এই যে ওয়ার্ডগুলো খেয়াল করো, যখনই আমরা নতুন কোনো সাহিত্যকর্ম পড়তে আসছি, নতুন নতুন ওয়ার্ড কি আসতেছে না আমাদের কাছে, নাকি সবসময় পুরনোই থাকে, যে আমাদের সব জানা হয়ে গেছে? হ্যাঁ, Sir, new আছে। হ্যাঁ, প্রত্যেকটা নতুন নতুন সাহিত্যকর্মের সাথে নতুন নতুন ওয়ার্ড কিন্তু কিছু না কিছু আমরা সবসময় পাই, তাই না? এখানেও ঠিক আমরা এভাবেই পেয়েছি বা পাচ্ছি। তো এখানে আমরা হেল পাইলাম। হেল মানে কি? টু ওয়েলকাম, টু কল আউট সামওয়ান, কাউকে ডাকা, সম্ভাষণ জানানো। তারপর ব্লাইথ মানে আমরা বুঝতেছি যে কেয়ার ফ্রি বা হ্যাপি। তাহলে হ্যাপি স্পিরিট বলে সম্বোধন করা হচ্ছে এই পাখিটাকে। তাই বলছে হেল টু দি, ওয়েলকাম, সুখী, হ্যাঁ, স্পিরিট, আত্মাকে বোঝাচ্ছে না, এ যেন বডি নেই, আত্মা একটা, হ্যাঁ। বার্ড দাও নেভার ওয়ার্ড, ওয়ার্ড মানে কি? ওয়ার, তুমি কখনো পাখি ছিলাই না, তাই তো, তুমি কখনো পাখিই ছিলা না, তুমি ছিলা কি? তুমি একটা স্পিরিট ছিলা, এখনো আছো, ভবিষ্যতেও তুমি স্পিরিট হিসাবে থাকবা, ঠিক আছে? যেমন নাইটিঙ্গেল পাখি কি কিডস কি দেখতে পেয়েছিল বলো তো? স্যার, জাস্ট ফিল করছিল। হ্যাঁ? না, সে কিন্তু দেখতে পায়নি, তাই না? হ্যাঁ, পাখিটাকে কিন্তু সে দেখতে পায়নি। ঠিক একইভাবে এখানেও আমরা দেখব কি, যে এখানেও কবি পাখিটাকে দেখতে পাবে না, শুধু শুনতে পাবে। তাই বলছে দাও, বলছে দ্যাট ফ্রম হেভেন, দ্যাট মানে যে তুমি, যে তুমি হেভেন অর নিয়ার ইট, আকাশ থেকে বা আকাশের কাছাকাছি কোথাও থেকে, পোর্স ডাই ফুল হার্ট, ওই যে পোর্স ডাই ফুল হার্ট, তাই না? মানে কি তুমি তোমার হৃদয়টাকে যেন কি কি করছো? ঢেলে দিচ্ছ। ঢেলে দাও। মানে কি? মানে গান করা, ওপেন, যেটা আমরা নাইটিঙ্গেল পাখিতেও পেয়েছিলাম এরকম একটা সেন্স, না? যে সে যেন কি করছে? তার হৃদয় ঢেলে দিয়ে গান করছে। এরকম বলছে পোর্স দাই ফুল হার্ট ইন প্রফিউজ ট্রেইন অফ আনপ্রিমেডিটেটেড আর্ট। আনপ্রিমেডিটেটেড মানে কি বলো? পূর্ব থেকে যেগুলো সম্পর্কে আমাদের কোনো কি থাকে না, অভিজ্ঞতা থাকে না, তাই না? বা যেটা আগে থেকেই জানা হয়নি বা আমরা চিন্তা করিনি, মানে প্রি প্ল্যান্ড নয়, বুঝে দেখো, নট থট আউট অর প্ল্যান্ড বিফোর হ্যান্ড, মানে হঠাৎ করে, যেটাকে আমরা বলছি স্পন্টেনাস, তাই তো, স্বতঃস্ফূর্ত, যার জন্য আমাদের পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তাহলে তোমার বলছে প্রিমেডিটেটেড আর্টের যে স্ট্রেইন, স্ট্রেইন মানে কি? ধারা, মানে সঙ্গীতের যে ধারা, প্রফিউজ মানে কি? ব্যাপক, মানে মূল কথা হলো, যখন একজন শিল্পী মনে করো ইচ্ছা মতো গান গেয়ে যাচ্ছে, সময়ের কোনো সেন্স নাই, মানে গেয়ে যাচ্ছে, তার মধ্যে যেন সঙ্গীত এত পরিমাণে আছে যেন সেই সমুদ্রের ধারার মতো বয়ে চলছে, ঠিক আছে? তো তো এখানেও ঠিক কবি ওই সেন্সেই বোঝাতে চাইছেন যে স্কাইলার্ক পাখিটা এমন ভাবে গান করছে, মনে হচ্ছে যেন কি
সে সেই সমুদ্রের ধারার মতো, স্ট্রেনের মতো তার যে হৃদয়টা, সঙ্গীতের যে ধারাটা, সেটা যেন সে কি করছে, ঢেলেই যাচ্ছে, মানে গান সে একটানা গেয়ে যাচ্ছে, এবং এর জন্য তার যেন কোনো পূর্ববর্তী অভিজ্ঞতার প্রয়োজন হয়নি। সে যেন ইনস্ট্যান্টলি, তাই তো, স্বতঃস্ফূর্তভাবে সব কিছু বলে যাচ্ছে। যেমন একজন ব্যক্তি যদি অনেকে আছে না, বক্তৃতা দিতে পারে খুব ভালো, কোনো খাতা নেই, কোনো কলম নেই, কোনো প্র্যাকটিস নেই, কিন্তু স্টেজে উঠলেই কি করতে পারেন, একদম গড়গড় করে একটার পর একটা কথা বলেই যেতে পারে, মনে যেন কথা যেন সাজানো আছে ধারাবাহিকভাবে, যেন কথা তার মুখে চলেই আসছে, এরকম হয় না? মানে জি স্যার, স্পন্টেনিয়াস। হ্যাঁ, স্পন্টেনিয়াস, মানে তার জন্য ভাবার প্রয়োজনই মনে হচ্ছে না। হ্যাঁ, কথা চালু হয়েছে মানে কথা চলছে, এইরকম একটা বিষয় এখানে দেখানো হবে। তাই বলছে পোর্স দাই ফুল হার্ট ইন প্রফিউজ স্ট্রেইনস অফ আনপ্রিমেডিটেটেড আর্ট। তাহলে এখানে আমরা প্রথম যে স্টেঞ্জায় পেলাম সেটা বোঝানো হলো এটা, যে কবি যেন ওই পাখিটার গান শুনছেন, এবং স্বতঃস্ফূর্ত গান শুনে তিনি পাখিটাকে যেন আর পাখি বলে বা জাগতিক কোনো প্রাণী বলে ভাবতে পারছেন না। এটা যেন কোনো স্পিরিট, যার কোনো কি নাই বলো, তার যার কোনো সীমা নাই, স্থান কাল পাত্র কোনো সীমায় নাই, এবং তার অভিজ্ঞতারও যেন কোনো প্রয়োজন মনে হচ্ছে না। ঠিক আছে তো? এইভাবে Sir, সে what তার অভিজ্ঞতাগুলোকে শেয়ার করছে। হ্যাঁ বলো। হ্যাঁ, ওয়ার্ড মানে কি? ওয়ার মানে দ্বিতীয় কি লাইন বললাম? ইসে ওয়ার্ড। ওয়ার মানে কি বললাম? ওয়ার অ্যামিজার ওয়ার আছে না? জি জি বুঝছি হ্যাঁ, মানে লিমিটলেস। স্যার। ওয়ার নেভার আ বার্ড, মানে সেন্সটা এরকম ছিল যে ইউ ওয়ার নেভার আ বার্ড, তাই তো? তুমি কখনো পাখি ছিল না, তুমি ছিল একটা স্পিরিট, যে স্পিরিটের অবস্থান হয়তো ওই আকাশে বা আকাশের কোথাও কাছাকাছি কোনো জায়গা থেকে। কারণ কি, তোমার সঙ্গীত বা গান ওখান থেকে আমি শুনতে পাচ্ছি। দেখো এখানে কিন্তু সঙ্গীত বা গানের কিন্তু কোনো কথা বলা হয়নি, শুধু বলা হয়েছে পোরেস দাই ফুল হার্ট। এইটুকু দিয়ে বোঝা যাচ্ছে যে তার ওই কি ডাকটাকে বোঝানো হচ্ছে, পাখির যে সুমধুর ডাক, সেটাকেই কবি এখানে বুঝিয়েছেন। কথা বুঝতে পারছো? জি স্যার। এবার বলছি স্যার, কি, প্রফিউজ স্ট্রেইন বলতে কি বোঝাচ্ছে? ওহো, এতক্ষণ ধরে আমি কথাগুলো বললাম, প্রফিউজ মানে কি ব্যাপক, তুমি কি আগে ছিল না কিছুক্ষণ আগে? ছিলাম কিন্তু স্যার বুঝতে পারিনি। ওই যে প্রফিউজ মানে কি ব্যাপক, স্ট্রেইন মানে ধারা, এগুলো বললাম না? একটু খেয়াল করবা যে আমি কি বলতেছি। আমি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং এখানে বলে দিয়েছি। তাহলে আনপ্রিমেডিটেটেড মানে কি বলো তো? ইনস্ট্যান্ট চিন্তা ভাবনা। হুম। তাহলে স্ট্রেইন মানে কি ধারা বা প্রবাহ, বললাম না সমুদ্রের ধারা, বলেছিলাম এই কথাটা, সমুদ্র বা নদী বা ঝর্ণার ধারা। আর প্রফিউজ মানে ব্যাপক। ঠিক আছে? তাহলে তুমি কি স্যার জি এটা কি কথাটা কি, তাহলে যদি তুমি ওয়ার্ডের মিনিং না জানো, তুমি কি কথাটা ধরতে পেরেছো না? তাহলে কি কি বলা হয়েছিল এখানে? স্যার এখন বুঝতে পারছি। কি বুঝলা বলো তো একটু শুনি। এতক্ষণ ধরে আমি অনেক কথা বললাম এই 4 লাইন নিয়ে, বলো তুমি কি বুঝলা একটু শুনি, এখানে কি বলা হয়েছে? কিছু বুঝেছো বলো। স্যার স্টারলাইট বার্ডটার কথা বলা হয়েছে না, যে এটা একদম অনেক এটার গানটার কথা বলা হয়েছে, যে স্যার গানটা খুব পিওর ভাবে গাচ্ছে, এরকম কিছু। এবং এই গান শুনে কবি কেমন বোধ করছে বলো? তাকে স্পিরিচুয়াল কোনো কিছু বলে মনে করছে নাকি? যেটা জি মনে স্যার, করছে যে পাখিটাকে হেভেন। স্পিরিচুয়াল কোনো বিষয় বলে তিনি মনে করছেন, কারণ তাকে স্পিরিট বলা হচ্ছে। সে যেন জাগতিক কোনো পাখি বা এরকম কিছু না। একটু মনোযোগ দিবা। হ্যাঁ, দেখো। আচ্ছা, কি বুঝতে পারছো সবাই? জি স্যার, হেভেনলি বার্ড। পারবো কেউ কিছু বললা? স্যার? স্যার একটা প্রশ্ন করবো, রাগ করবেন? হ্যাঁ, রাগ করবো, বলো। স্যার এটা কি ওড পয়েম? বলো, স্যার এটা কি একটা ওড? তোমার কি মনে হয়? এই পয়েমটা স্যার আমি প্রথমে শুনতে পারিনি আপনার কথাটা, এই জন্য আচ্ছা, শুধু এই আমি মনে করো বলিনি এখনো কথাটা, কিন্তু তোমার কি মনে হয়? মনে তো সেরকমই আছে স্যার। তাহলে তাই কেন তোমার কাছে মনে হলো যেটা ওল্ড? স্যার ওড সাধারণত এই যে ইয়ে কোনো লিরিক টিরিক
না ওইভাবে বা বললে গান তো ওড টান হবে এই- না, লিরিক টিরিক বললে তো আর ওড হয় না। ওড হতে হলে কি হতে হবে, প্রথমে কাউকে অ্যাড্রেস করা হবে। ওড মানে কি, praise, কাউকে অ্যাড্রেস করা হবে, তাই না? জি, গত জন কিটস পড়তে গিয়ে তো এই কথাগুলো বলা হয়েছে যে কাউকে অ্যাড্রেস করা হবে। এখানে কাকে অ্যাড্রেস করা হচ্ছে? স্কাইলার পাখিকে। হ্যাঁ, স্কাইলারকে অ্যাড্রেস করা হচ্ছে। তারপরে আর কি বলা হচ্ছে? তারপর তাকে প্রশংসা করা হচ্ছে। তারপরে আর কি বলা হবে? প্রশংসা করতে করতে নিজের সমস্যার কথা তিনি বলবেন, তাই না? এবং সেই স্কাইলার্কের কাছ থেকে বা যাকে অ্যাড্রেস করবেন তার কাছ থেকে কিছু সাহায্য চাইবেন নিজের দুঃখ কষ্ট থেকে নিজেকে একটু মুক্ত করার জন্য। ঠিক আছে? তো এখানেও সেই ওই জিনিসটাই হবে। ওড টু আ স্কাইলার্ক বা টু আ স্কাইলার্ক নামে এই কবিতাটা পরিচিত। আচ্ছা, এবার বলছে দেখো, হায়ার স্টিল হায়ার মানে কি, তুমি যখন গান করছো তখন তোমার গান শুনে মনে হচ্ছে তুমি জানো, দেখো পাখিটাকে কোথায় বলা হলো এতক্ষণ ধরে, আকাশ বা আকাশের কাছাকাছি কোথাও। সেখান থেকে তুমি কি করছো, তোমার হৃদয় ঢেলে গান করছো, স্পন্টেনাসলি তুমি তোমার, তাই তো, যে সঙ্গীত বা সুমধুর যে ডাক সেটা তুমি ডেকে যাচ্ছ। এবং তুমি যখন গান করছো না, দেখো বলছে হায়ার স্টিল হায়ার মানে কি, উঁচু থেকে আরো উঁচুতে উঠছো। ফ্রম দ্য আর্থ দাও স্প্রিংগেস্ট, পৃথিবী থেকে তুমি কি করছো, দেখো ফ্রম দ্য আর্থ মানে কি, পৃথিবী থেকে মানে মাটি থেকে তুমি জানো আস্তে আস্তে গান করছো, আর মানে কি গান করছো আর ধীরে ধীরে উপরের দিকেই উঠে যাচ্ছ। মানে তোমার অবস্থান যেন মাটিতে না, পৃথিবীতে না, তোমার অবস্থান অনেক উঁচুতে। লাইক আ ক্লাউড অফ ফায়ার, দেখো একটা সিমিল ইউজ করা হয়েছে। তুমি কেমন ভাবে উঠছো, আগুন থেকে যে ধোঁয়া বার হয়, এই ধোঁয়াটা কি মাটির নিচ দিকে যায় না আকাশের দিকে যায়? স্যার উপরের দিকে যায়। উপরের দিকে যায়। ঠিক তেমন ভাবে তুমি উপরের দিকেই উঠতেছো। দেখো ফ্রম দ্য আর্থ দাও স্প্রিংগেস্ট, স্প্রিংগেস্ট মানে কি, স্প্রিং মানে কি উপরে লাফিয়ে ওঠা, নাকি স্প্রিং মানে কি উপরে লাফিয়ে ওঠা। তাই হায়ার স্টিল হায়ার, ফ্রম দ্য আর্থ দাও স্প্রিংগেস্ট লাইক আ ক্লাউড অফ ফায়ার, দ্য ব্লু ডিপ দ্য উইংগেস্ট। এবং তুমি উঠতে উঠতে ওই গভীর নীল আকাশের মধ্যে ঢুকে যাচ্ছ। দেখো দ্য ব্লু ডিপ, এই ব্লু ডিপ বলতে কাকে বোঝানো হচ্ছে? Sky, আকাশকে বলে। তাই তো, আকাশের দিকে তুমি, উইংগেস্ট মানে কি উড়ে যাওয়া, উইংকে ভার্ব করা হয়েছে, ভার্ব করা হচ্ছে উড়ে চলে যাওয়া। অ্যান্ড স্টিল, দেখো অ্যান্ড সিঙ্গিং স্টিল, এবং তুমি যখন আকাশের দিকে উঠছো তখনও তুমি গান করছো। দেখো ডাস সোয়ার, তুমি উঠছো আর গান করছো। অ্যান্ড সোয়ারিং এভার সিঙ্গেস্ট, মানে তুমি গান করছো আর উঠছো, উঠছো আর গান করছো। সোয়ার মানে কি ভাষা, ফ্লট করা, উঠতে থাকা। তাহলে তুমি উঠতে উঠতে গান করছো আর আকাশের দিকে উঠে যাচ্ছ, মানে তোমার অবস্থান ওই স্বর্গে বা হেভেনে, এর জন্য তুমি ওদিকে যাচ্ছ। আর আমাদের অবস্থান হচ্ছে মাটিতে, আমরা এখান থেকে কখনো উঠতেই পারি না। অতএব পৃথিবীর যত সব কিছু জরাজীর্ণ আমাদেরকে আঁকড়ে ধরে, কারণ আমরা এখান থেকে উঠতে পারি না। কিন্তু তুমি তো এখান থেকে উঠে যাচ্ছ, ঠিক ওই আগুনের ক্লাউডের মতো। এখানে ক্লাউড বলতে কাকে বোঝানো হয়েছে বলো তো, কি বোঝানো হয়েছে আগুনের ক্লাউড বলতে? হুম? আর পার্থিব সমস্যা। অগ্নি। না, মানে এমনি লিটারাল মিনিংটাই বলো তুমি। এটা ক্লাউড বলতে এখানে কি বোঝানো হয়েছে, আগুনের ক্লাউড বলতে কি কি বোঝায়? ধোঁয়া, ধোঁয়া। মেঘের মতো। ধোঁয়া বোঝাচ্ছে এখানে। হ্যাঁ, এখানে স্মোক বোঝাচ্ছে। ঠিক আছে? তো এখানে আর মেঘ বললে হবে না, বুঝতে পেরেছো? এখানে ক্লাউড কথাটা কেন বলা হয়েছে, কারণ এটা ওই যেহেতু আকাশের কথা আসবে, এই জন্য ক্লাউডের সাথে একটা সেন্স নিয়ে এসে একটা কানেকশন করা হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে কি পাখিটা গান করছে আর কি করছে, আকাশের দিকে উপরের দিকে উঠে যাচ্ছে। হ্যাঁ, দেখো সিঙ্গিং স্টিল ডাস সোয়ার এন্ড সোয়ারিং ইভার সিঙ্গেস্ট, মানে তুমি গান করছো আর উঠছো, উঠছো আর গান করছো, দুটা কাজ একসাথেই চলছে। ঠিক আছে? তো কারণ কি, ইউ আর টোটালি হ্যাপি বিং, তাই তো? এই জন্য তোমার যেন গানের কোনো শেষ নাই। কারণ একজন মানুষেরও যখন মুখে গান আসে, তখন কি মনে করে, একটা মানুষ যাচ্ছে রাস্তায় হাঁটতে হাঁটতে গান করতে করতে যাচ্ছে, তার মানে কি লোকটা কি খুবই সুখী না অসুখী বলো তো? স্যার সুখী। সুখী বলেই সে এরকম অবস্থান করতে পারে, তাই না? তারপর হচ্ছে ইন দ্য গোল্ডেন লাইটেনিং অফ দ্য সান ক্যান সান। তারপর কি এখন কোন অবস্থা বলো, দিন, সকাল নাকি সন্ধ্যা? স্যার টয়লাইট। স্যার গোধূলি সময়। ইন দ্য গোল্ডেন লাইটেনিং, গোল্ডেন লাইটেনিং আকাশে কখন দেখা যায়, ওই যখন স্যার টয়লাইট হয়। অফ দ্য সানকেন সান, যখন সূর্য সাঙ্ক হয়, সাঙ্ক মানে ডুবে যাওয়া, মানে সূর্য ডুবে যাচ্ছে আর আকাশে গোল্ডেন লাইটেনিং মানে কি দেখা যাচ্ছে। ওভার হুইচ ক্লাউডস আর ব্রাইটেনিং, আবার ওই গোল্ডেন লাইটেনিং এর উপরে যে ক্লাউড, সেগুলো আবার
আরো বেশি ব্রাইটেনিং হচ্ছে, উজ্জ্বল হচ্ছে। ঠিক আছে, যখন আমরা এটা যদি একটু দেখি, টুয়াইলাইট যদি আমরা একটু খেয়াল করি, মিনিং দিলাম কেন, এই যে দেখো কেমন লাগছে দেখতে ইমেজটা, এই যে গোল্ডেন লাইট না, আকাশটাও কেমন হচ্ছে দেখো, নিচে কিন্তু অন্ধকার হচ্ছে আর আকাশটা কিন্তু উজ্জ্বল দেখাচ্ছে, তাই না, উজ্জ্বল দেখাচ্ছে। এই জন্য বলছে গোল্ডেন লাইটেনিং। এই যে দেখো পৃথিবীতে কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে আর আকাশটা এখনো গোল্ডেন লাইটে চারিদিকে ছেয়ে গেছে। তাহলে ওভার, হ্যাঁ, ওভার হুইস মানে কি, যে দেখো ওভার হুইস মানে এই যে গোল্ডেন লাইটেনিং, তার উপরের যে ক্লাউড সেগুলো আবার ব্রাইটেনিং হচ্ছে, আরো বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে। আর ওদিকে তুমি কি করছো, দাও ডাস ফ্লট অ্যান্ড রান, আর তুমি দ্রুত বেগে, দেখো ফ্লট মানে কি উড়া, রান মানে কি দৌড়ানো, মানে কি দ্রুত বেগে তুমি কি কি করছো, উড়ে উপরের দিকে উঠে যাচ্ছ। লাইক অ্যান আনবডিড জয় হুজ রেস ইজ জাস্ট বিগেন। হ্যাঁ, আনবডিড জয় মানে কি, যে জয়ের কোনো Limitless. সীমা নেই। কারণ যার কোনো বডি নেই মানেই তার কোনো সীমা নেই। তাই তাহলে কি হচ্ছে, লাইক অ্যান আনবডিড জয়, যে জয় শুধু শুরু হয়েছে, যে আনন্দ শুধু শুরু হয়েছে, অতএব শুরু হওয়া আনন্দ এখন তো চারিদিকে ছড়িয়ে পড়বে। ঠিক তোমার অবস্থাও তেমনই, যে তুমি উঠতে শুরু করেছো এবং তোমার ওরা এখন স্পন্টেনাসলি চলছে তো চলছেই, এবং তোমার সিঙ্গিংও চলছে। কি কথা বুঝতে পেরেছো কবি? These are infinite joy. এবার বলছে, এবার কবি তুলনা করবে পাখিকে কিছু মানে কিছু ব্যাপারে, হ্যাঁ, সিমিলি গুলো খেয়াল করে জায়গায়। দ্য পেল পার্পল ইভেন মেল্টস অ্যারাউন্ড দ্য ফ্লাইট। দেখো তাহলে পেল পার্পল ইভেন, পেল অ্যান্ড পার্পল, এটা এটা কোন কালার বলো তো, এটা এটা কোন কালার? নাইট ডার্ক কালার। না এই যে এটা তো ডার্ক, কিন্তু এই জায়গায় কি কিসের কালার? ব্লু, ফ্যাকাশে বেগুনি। সে ধরনের পার্পল, পার্পল ইংলিশ কি, পার্পলের বাংলা কি, সরি বেগুনি। কেমন বেগুনি, স্যার। এটা? এতক্ষণ যে কালারটা আকাশের দেখলাম সেটা কোন কালার বলো তো? এই যে কালারটা, ডার্ক ব্লু, হ্যাঁ এই যে এরকম, তাই না, এই যে অনেক কালার। হ্যাঁ। তো এখানেও ঠিক কবি সেই পার্পল কালারের কথা বলছেন। এই যে দেখো একটা হালকা কিন্তু এরকম পার্পল কালার আছে, হ্যাঁ, এই যে কালারগুলো হালকা ধারণ করছে আকাশে, হ্যাঁ, টুইলাইট। তাহলে অনেক কালারের কথা বলা হবে, ঠিক আছে তো, অনেক কালারের কথা নিয়ে আসা হবে। হ্যাঁ, দেখো এই যে কালারগুলো বোঝানো হচ্ছে সেই কালারটার কথা নিজের কথা বলছি কি, পার্পল। হ্যাঁ, তারপর দেখো দ্য পেল পার্পল মানে পুরোপুরি একদম ক্লিয়ার পার্পল না, অনেকটা ডার্কিশ, যেটা ব্যাপারটা বোঝানো হচ্ছে, তাই তো। তারপর হচ্ছে দ্য পেল পার্পল ইভেন, ইভেন মানে কি বলো তো, ইভেন মানে কি, Evening. ইভিনিং, সন্ধ্যা। এখানে ইভিনিং মানে, ইভেন মানে ইভিনিং বোঝাবে, ঠিক আছে তো, কারণ অলরেডি সূর্য ডুবে যাচ্ছে, ঠিক আছে তো, আর চারিদিকে অন্ধকার যখন হচ্ছে তখন পেল পার্পল যে কালারটা, এটা যেন কেমন হচ্ছে, মেল্টস, সেটা যেন গলে গলে পড়ছে অ্যারাউন্ড দাই ফ্লাইট, মানে তুমি যখন উঠতেছো তোমার গায়ে আকাশ থেকে যেন ওই পার্পল কালার ছড়িয়ে পড়ছে, মানে কি দেখাচ্ছে যে চারিদিকে মানে কি রঙের খেলা হচ্ছে। হ্যাঁ, কখনো ওই যে বললাম না ওখানে কিসের কালার বললো এতক্ষণ ধরে, ব্রাইটেনিং কালার, গোল্ডেন লাইটেনিং কালার, তাই না, অনেক কালার এসেছে কিন্তু। তাহলে কালার যেন খেলা করছে, কালার যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং অন্য ধরনের একটা মানে পরিস্থিতি তৈরি হচ্ছে বা একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, যেটা পাখির গানের সাথে মিলে পুরো সিচুয়েশনটা কবির কাছে খুবই মনোমুগ্ধকর বা কেমন মনে হচ্ছে, ওয়ান্ডারস্ট্রাক মনে হচ্ছে, চার্মিং মনে হচ্ছে। তাই বলছে দ্য পেল পার্পল ইভেন মেলস অ্যারাউন্ড দ্য ফ্লাইট, তাহলে তুমি উঠছো আর তোমার চারিদিকে যেন সন্ধ্যার যে পার্পল, তাই তো, মানে কি পার্পল যে সন্ধ্যা, পার্পল সন্ধ্যা চারিদিকে গলে পড়া মানে সন্ধ্যা নেমে আসা বোঝানো হচ্ছে, ঠিক আছে তো, চারিদিকে সন্ধ্যা নেমে আসছে। এবং লাইক আ স্টার অফ হেভেন, এবং ঠিক আকাশে তারাটা কখন দেখা যায়, দিনের বেলায় নাকি রাতের বেলায় বলো তো? স্যার রাতের বেলা। তাহলে স্টারকে কিন্তু রাতের বেলায় দেখা যায়, দিনের বেলাতে না। তাহলে রাতের বেলায় স্টারকে দেখা যায় কিন্তু দিনের বেলায় না। ঠিক তাই কবি বলতেছে লাইক আ স্টার অফ হেভেন, ঠিক আকাশে তারার মতো,
ইন দ্য ব্রড ডে লাইট, দিনের বেলায় আকাশের তারা কি হয়, thou art unseen, দিনের বেলায় আকাশের তারা যেমন দেখা যায় না, এই সন্ধ্যাবেলাতেও তোমাকে আর দেখা যাচ্ছে না, কারণ তোমার চারিপাশে সন্ধ্যা যেন গলে গলে পড়তেছে, মানে চারিদিকে তোমাকে কি করছে, পেল লাইটে ঘিরে ধরছে। বাট ইয়েট আই হিয়ার দাই শিল ডিলাইট, তাহলে তোমাকে দেখতে না পাইলেও তোমার যে তীক্ষ্ণ সুর, গানের যে সুর, যে আনন্দের যে সুর, সেটা আমি ঠিকই শুনতে পাচ্ছি। তাহলে পাখিটাকে তিনি দেখতে পাচ্ছেন না, কারণ ইট ইজ অলরেডি ইভিনিং, হ্যাঁ, অ্যান্ড দ্য সান ইজ গোয়িং টু সেট অ্যান্ড দ্য ইভিনিং ইজ কি করছে বলো, চারিদিকে ইভিনিং কি করছে, ঢেকে ফেলছে, কভার দ্য অ্যারাউন্ড সারাউন্ডিং এরিয়াস, হ্যাঁ, এবং পাখিটাকে আরো দেখা যাচ্ছে না। কেমন ভাবে দেখা যাচ্ছে না, দিনের বেলায় যেমন আমরা স্টারকে দেখতে পাই না, তাই তো, as the star is not seen in the daylight, similarly the bird is not seen or cannot be seen in the evening light. Evening light মানে যে পার্পল, পেল পার্পল ইভিনিং, পেল পার্পল লাইট চারিদিকে যেন ঢেকে ফেলতেছে, ঠিক আছে তো। আর কিন্তু তোমাকে আমি, তুমি যে আছো সেটা কিভাবে কবি বুঝতে পারছেন, পাখিটা যে আছে সেটা কিভাবে বোঝা যাচ্ছে, গানের মাধ্যমে স্যার। হ্যাঁ, তার যে শ্রীল ডিলাইট, শ্রীল মানে কি, ডিলাইট মানে কি আনন্দ সুর, তাতে সুমধুর সুর, যেটা হচ্ছে শ্রীল মানে কি তীক্ষ্ণ, যেটা কবির কানে এসে পৌঁছাচ্ছে। তাহলে এখানে কার কার সাথে তুলনা করা হলো, প্রথমে দেখো এখানে লাইক আ স্টার অফ হেভেন, তাহলে তাকে স্টারের সাথে তুলনা করে ফেললো। আবার এখানে কিসের তুলনা করা হয়েছে, লাইক অ্যান আনবডিড জয়, আনবডিড জয়। এইটা অবশ্য তার যে মানে কি বলবো, তার যে ওড়া, হ্যাঁ, তার যে ফ্লাইট, সেটাকে কিন্তু এখানে নির্দেশ করা হয়েছে। এরপর হচ্ছে কিন অ্যাজ আর দ্য অ্যারোজ অফ দ্যাট সিলভার স্পেয়ার, কিন অ্যাজ আর দ্য অ্যারোজ, অ্যারো মানে কি বলো তো, অ্যারো মানে তীর, তাই তো, অ্যারো মানে তীর, তীর যেমন কিন মানে কি তীক্ষ্ণ, অ্যারো যেমন তীক্ষ্ণ, অফ দ্যাট সিলভার স্পেয়ার, সিলভার স্পেয়ার বলতে কাকে বোঝানো হচ্ছে বলো, চাঁদকে। হ্যাঁ, তাহলে ওই চাঁদের আলো আসে না, পড়ে না, চাঁদের আলো যখন পৃথিবীতে পড়ে তখন কিসের মতো করে পড়ে বলো তো, স্পেয়ারের মতো যেন এসে পড়ছে, ঠিক আছে তো। ইমেজটা নাই, মিনিং দিয়েছে, তাই তো, হ্যাঁ, ইমেজ দেখলে দেখবো, দাঁড়াও। দেখেন কি বলছে দেখো, হ্যাঁ, is a simile comparing the bird's shrill joyful song to the bright sharp light emanating from a celestial body, emanating মানে পড়া, like the planet Venus or the moon, হ্যাঁ, তাহলে এখানে সিলভার স্পেয়ার বলতে আমরা মুনকে বুঝছি, যে মুনের লাইট অ্যারোর মতো করে তীক্ষ্ণভাবে পৃথিবীতে পড়ছে। তাহলে দেখো, the silver sphere is a reference to either Venus, the morning star or the moon, both of which appear as bright silvery orbs in the sky. The arrows represent the sharp piercing quality of the skylark song. তার মানে চাঁদের আলো বা সূর্যের আলো যেমন পৃথিবীতে তীক্ষ্ণভাবে পড়ে, দেখ বলছে whose intense lamp narrows in the white dawn clear, মানে কি, তাহলে এই যে সিলভার স্পেয়ার বা যে মুনকে আমরা বুঝছি বা যে তারাকে বুঝতেছি, এই তারার ল্যাম্প ন্যারো হয়ে যায় কখন, ল্যাম্প মানে কি আলো, দেখো হুজ ইন্টেন্স ল্যাম্প, যার তীব্র আলো ধীরে ধীরে কেমন হয়ে যায়, ন্যারো হয়ে যায় কখন বলো তো, সন্ধ্যার পর থেকে না, সূর্যের আলো, চাঁদের আলো কি ন্যারো হয় সন্ধ্যাবেলায়, না স্যার, রাতে ভোরবেলায়, মানে চাঁদের আলো দিনে কি রাতের বেলায় কেমন হয়, উজ্জ্বল হয়, আর রাত যত কমতে থাকে, যখন দিন আসতে থাকে তখন কি চাঁদের আলো আস্তে আস্তে কমে যায়, ঠিক আছে তো। কখন কমে যায়, ইন দা হোয়াইট ডন, হোয়াইট ডন মানে কি, যখন অলরেডি সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক আছে তো। তাই বলছে দেখো যে, তাহলে এখানেও কবি কার সাথে তুলনা করছেন, যে তার সেই আনন্দটাকে, তার সেই ডিলাইটটাকে তুলনা করছে ওই চাঁদের আলো যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে তীক্ষ্ণভাবে, তেমনি এরও যে সঙ্গীতের যে চারিদিকে মূর্ছনা বলা হয় যেটাকে, নাকি সঙ্গীতের যে প্রবাহ, সেটাও চারিদিকে ছড়িয়ে পড়ছে ওই সিলভারি স্পেয়ার বা মুনের মতো, যে মুনের ইন্টেন্স ল্যাম্পটা আস্তে আস্তে যেমন দিন হতে থাকে আর ন্যারো হতে থাকে, ঠিক ওই রকম ভাবে দেখো, আনটিল ইউ হার্ডলি সি
তাহলে যত দিন হতে থাকে তত চাঁদের আলো কি হতে থাকে, ন্যারো হতে থাকে, এবং এক সময় দিন হতে হতে আমরা আর কাকে দেখতে পাই না, ওই চাঁদকে বা তারাকে আর দেখতে পাই না, তাই না? কিন্তু উই ফিল দ্যাট ইট ইজ দেয়ার, কিন্তু আমরা এটা তো ফিল করি যে চাঁদ আকাশেই আছে, নাকি আমরা বলি যে চাঁদ মারা গেছে? কোনটা? স্যার আকাশে দিনের বেলায় চাঁদ কি ডুবে যায়? চাঁদ কি আসলে ডুবে যায়? না স্যার। না স্যার, না স্যার। চাঁদ চাঁদের সূর্যের কাছে আলো থাকে, বেশি শুধু আছে, চাঁদের তারপরে আলোটা দেখা যায়। সূর্যের আলো থেকে কম হওয়ার কারণে সূর্যের আলোতে চাঁদের আলোটা ঢেকে যায়, এই জন্য চাঁদকে আমরা দেখতে পাই না। তা ওইরকম ভাবে মানে কবি এখানে জাস্ট এই যে পাখিটাকে যে দেখা যাচ্ছে না, এই দেখা না যাওয়াটাকে কিন্তু বারবার তিনি বলছেন যে কিভাবে আমরা পাখিটাকে দেখতে পাচ্ছি না কিন্তু তাকে আমরা ফিল করতে পারছি। তাই বলছে দেখো আনটিল উই হার্ডলি সি, তাতে এমন হতে পারে যে আস্তে আস্তে দিন হতে থাকে আর এই চাঁদের আলো আমরা আস্তে আস্তে কি করি, হারিয়ে ফেলি, কিন্তু তাকে আমরা ঠিকই ফিল করি যে না চাঁদটা এখনো ওখানেই আছে, ঠিক আছে? তো ওরকম ভাবে তোমাকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু তোমাকে আমি ঠিকই ফিল করতে পারছি, কিসের কারণে? তোমার এই ডিলাইটের কারণে, তোমার এই সিঙ্গিং বা চার্পিং এর কারণে, ঠিক আছে? ওকে, একটু আজান হচ্ছে, আমি একটু মিউট রাখলাম, হ্যাঁ, আজানটা শেষ হয়ে যাক। শোনা যাচ্ছে? জি স্যার। আমরা কি জি স্যার। আমরা কি পাখির সাথে আছি? জি স্যার পাখির সাথে আছে, জাস্ট পাখি আস্তে আস্তে ইনভিজিবল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা পাখির সাথে আছি। হ্যাঁ, কবির মতো আমরা একটু পাগল হয়ে যাই, হ্যাঁ, কিছুক্ষণের জন্য, যে চেয়ারে বসে বসে আমরা এখন পাখির সাথে আকাশে উঠতে থাকি। আচ্ছা, তাহলে কি কি ভাবে দেখো আনসিন ব্যাপারটাকে, হ্যাঁ, যে আনসিন ব্যাপারটাকে দেখো, আমরা যেমন জন ডানের যে ইয়া পড়েছিলাম, গুডমোরে পড়েছিলাম না, জি স্যার। আনকনসিয়াসনেস বোঝাতে গিয়ে যে কিভাবে আনকনশাস ছিল সেটা বোঝাতে গিয়ে কতগুলো মেটা কনসেপ্ট বা মেটাফর ইউজ করা হয়েছিল বা সিমিলি ইউজ করা হয়েছিল, হ্যাঁ? ঠিক এখানেও কবি শুধু পাখিটাকে যে দেখা যাচ্ছে না কিন্তু ফিল করা যাচ্ছে এইটুকু বোঝাতেই না হলো তিনি 3-4টা সিমিলি ইউজ করবেন, ঠিক আছে? তো স্টার অফ হেভেনের মতো, যেটা দিনের বেলায় দেখা যায় না কিন্তু রাতে দেখা যায়, কিন্তু তাকে আমরা ফিল করি। একইভাবে ঠিক ওই মুনের মতো বা স্টারের মতো, এখানে মুন, তাহলে প্রথমে স্টারের সাথে তুলনা করলো, তারপর আবার মুনের সাথে তুলনা করলো। এই মুনটাকে আমরা দেখা যাচ্ছে রাতের বেলায় দেখতে পাই, কিন্তু আস্তে আস্তে যত দিন হতে থাকে তার ল্যাম্পটা বা লাইট, এখানে ল্যাম্প বলতে কিন্তু কি বোঝানো হয়েছে? আলো। চাঁদের আলো। হ্যাঁ, চাঁদের আলোকে বোঝানো, ইন্টেন্স লাইটকে বোঝানো হয়েছে, যেটা আছে ন্যারো হতে থাকে। ন্যারো মানে কি, ফেড হতে থাকে। দেখো চিন্তা করো যে ওয়ার্ডের মিনিং গুলো কি চেঞ্জ হয়ে যাচ্ছে না কনটেক্সটের সাথে মিল রেখে? এখানে ন্যারো মানে কি সরু বলবো নাকি ফেড বলবো, কোনটা? ফেড। 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 হ্যাঁ, তাহলে চিন্তা করো যে ডিকশনারি খুঁজতে গেলে কিন্তু তুমি এই মিনিং পাবা না, তুমি মিলাতে পারবে না এটা। অতএব এখানে কনটেক্সটের সাথে তোমাকে মিনিংটা করতে হবে, ঠিক আছে? ওকে, তারপর বলছে কি অল দ্য আর্থ অ্যান্ড এয়ার। আর তুমি যে গান গাচ্ছ না, এই গানে, কারণ তুমি যখন গান গাচ্ছ না, তুমি কয় পেয়ার যে বক্স নিয়ে বাজাচ্ছ, পুরো পৃথিবীতে তোমার সঙ্গীত কি কি হচ্ছে, মানে কি হচ্ছে বলো, ধ্বনিত হচ্ছে নাকি? তা বলছে অল দ্য আর্থ অ্যান্ড এয়ার, পুরো পৃথিবী, মাটি, বাতাস, উইথ দাই ভয়েস ইজ লাউড, হ্যাঁ, তোমার ভয়েসের সাথে সাথে তোমার আমাদের চারপাশে পৃথিবী, মাটি, আলো, বাতাস সবকিছু ধ্বনিত হচ্ছে, ঠিক আছে? তাই বলছে দেখো অল দ্য আর্থ অ্যান্ড এয়ার উইথ দাই ভয়েস ইজ লাউড অ্যাজ হোয়েন, দেখো আবার এবার আবার আর একটা সিমিলি, অ্যাজ হোয়েন নাইট ইজ বেয়ার, যখন আকাশ, আকাশ যখন কি থাকে, খালি থাকে, শূন্য থাকে। এখানে বেয়ার মানে কি, শূন্য বা খালি। শূন্য। এখানে কি নাইট শূন্য থাকে বোঝাচ্ছে নাকি নাইটের স্কাই বোঝাবে বলো তো? নাইট স্কাই। হ্যাঁ, নাইট স্কাই, যে হোয়েন নাইট স্কাই ইজ বেয়ার মানে রাতের আকাশ যখন শূন্য, কোনো মেঘ নাই, ফ্রম অনলি, দেখো ফ্রম ওয়ান লনলি ক্লাউড, শুধু কি চারিদিকে শূন্য, কোনো মেঘ নাই, কিন্তু একটা মাত্র মেঘ আছে, এক খণ্ড মাত্র মেঘ আছে, সেটা হচ্ছে কি ওই সে কবির মতো, ওয়ার্ডসওয়ার্থের মতো, আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, হ্যাঁ? তো এরকম ছোট্ট এক খণ্ড ক্লাউড যেমন একা একই আকাশে উঠতে থাকে, আর তখন কেমন হয়, দ্য মুন রেইনস আউট হার বিমস, এবং চাঁদের আলো যখন পরে কার উপরে, ওই মেঘের উপরে পড়ে, অ্যান্ড হেভেন ইজ ওভারফ্লোড, এবং পুরো আকাশ চাঁদের আলোয় মনে হয় যেন কেমন হয়ে যায়, ওভারফ্লো করে যায়,
কেমন হয়? এখানে আলোর ওভারফ্লো বলতে কি বোঝানো হচ্ছে? লাইটের ওভারফ্লো বলতে নৈসর্গিক মানে বিষয়। হ্যাঁ, ব্যাপক পরিমাণে কেমন হয়? ইন্টেন্স লাইট চারিদিকে ছড়িয়ে পড়া বোঝাচ্ছে। তাহলে দেখো এখানে পাখিটার কণ্ঠস্বরকে বা তার পাখিটার গানকে তুলনা করা হলো ওই চাঁদের ওই লাইটের সাথে, যে আলো যেমন চাঁদের আলো যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক আছে তো, ঠিক ওইরকম পাখির ওই ভয়েস চারিদিকে ছড়িয়ে পড়ছে। দেখো এখানে রেইনস আউট মানে কি? রেইনস আউট মানে কি বৃষ্টি হওয়া নাকি ছড়িয়ে পড়া বোঝাচ্ছে? হুম, ছড়িয়ে পড়া। হ্যাঁ, দ্য মেইন রেইনস আউট আর বিনস মানে কি? আলো। তাহলে মুন বা চাঁদ যেমন তার আলো চারিদিকে ছড়িয়ে দেয় এবং পুরো আকাশ পুরো পৃথিবী যেমন আলো ঝলমলে হয়ে ওঠে, ঠিক তেমনি তোমার কণ্ঠস্বরে পুরো পৃথিবীটাও ঠিক ওরকম ভাবে ধ্বনিত হচ্ছে। ওটা আলোতে হয়তো আলোকিত হয়, আর এখানে তোমার ভয়েসে কি হচ্ছে? প্রতিধ্বনিত হচ্ছে, তাই তো? এরকম। তার মানে কিভাবে প্রশংসা করতে চিন্তা করো। একটা ছোট্ট পাখির ভয়েসকে কবি কোন মাত্রায় নিয়ে গেছেন। একেই বলে কি? পাম নাকি? বাংলা কথায় পাম বলে না এটাকে? জি স্যার। হ্যাঁ, মানে অবাস্তব প্রশংসাকে তো তোষামোদী বলে নাকি? জি জি স্যার। স্যার। তোষামোদী কোনটা? মনে করো তুমি একটা ভালো কাজ করেছো, তোমার আমি প্রশংসা করতেছি, এটা এক জিনিস। আর তুমি তোমার যে প্রশংসা করছি সেটা তুমি পাওয়ার যোগ্য না, সেটা হচ্ছে তোষামোদী। তাহলে এই পাখিটাকে যেভাবে পাম দেওয়া হচ্ছে নাকি তোষামোদ করা হচ্ছে, এটা কি বেশি ফ্ল্যাটারি হয়ে যাচ্ছে না পাখিটার প্রতি, বলো তো? জি স্যার, ইন্টেন্স ফ্ল্যাটারি। হ্যাঁ, অতিমাত্রায় হয়ে যাচ্ছে। তো যাই হোক, তাই বলছে দ্য মুন রেইনস আউট হার বিমস এন্ড হেভেন ইজ ওভারফ্লোড। অ্যাজ মানে কি? ঠিক এটাও কিন্তু সিমিলার ব্যবহার এখানে। অ্যাজ ইউজ করা হয়েছে, কোথাও লাইক ইউজ করা হচ্ছে, লাইক ইউজ করা হয়েছে কোথাও, দেখো লাইক, কোথাও অ্যাজ, এইভাবে দিয়ে কখনো পাখিটাকে কম্পেয়ার করতেছে, কখনো পাখির যে কণ্ঠ বা ভয়েস সেটাকে তুলনা করা হচ্ছে। তুলনা করে কবি বোঝাতে চাচ্ছে রিডারদেরকে যে আসলে পাখিটা কেমন। হোয়াট দাও আর্ট উই নো নট। অতএব আলটিমেটলি তোমাকে যদি আমরা দেখতে পাচ্ছি না, আসলে আমরা বুঝতে পারছি না তুমি আসলে কি। দেখো, হোয়াট দাও আর্ট উই নো নট, তুমি যে আসলে কি। এই আর্ট মানে কি? আর্ট মানে কলা কৌশল নাকি আর বোঝাবে এটা দিয়ে, বলো তো? এখানে আর্ট মানে কি? আর, তাই তো? হ্যাঁ, যে হোয়াট দাও আর হোয়াট ইউ আর উই নো নট, মানে উই নো নট হোয়াট ইউ আর, এরকম আর কি বাংলাটা আসে না? উই নো নট হোয়াট ইউ আর। আমরা নো নট তো ইউজ করি না, এটা কবিরা ইউজ করে। আসলে আমরা ইউজ করি কি? উই ডু নট নো, নাকি? উই ডু নট নো হোয়াট ইউ আর, যে তুমি যে কে আসলে আমরা তা বুঝতে পারছি না, শুধুমাত্র তোমাকে আমরা অনুভব করতে পারছি। বলছে হোয়াট ইজ মোস্ট লাইক দি, আসলে তোমাকে আমরা তুলনা করব কার সাথে? তোমার মতো আছেটাকে যে তার সাথে তুলনা করলে আমরা তোমাকে বুঝাতে পারবো বা তোমাকে বুঝতে পারবো। ফ্রম রেইনবো ক্লাউডস দেয়ার ফ্লো নট, বলছে কি এমন কি রেইনবো ক্লাউড থেকেও, মানে আকাশ থেকেও, দেয়ার ফ্লো নট ড্রপস সো ব্রাইট টু সি, মানে যখন চারিদিকে রেইনবো হয়, রামধনু হয় বা রংধনু হয়, আকাশ থেকে এত ব্রাইট লাইট কখনো পড়ে না যতটা, দেখো বলছে টু সি অ্যাজ ফ্রম দাই প্রেসেন্স শাওয়ার্স আ রেইন অফ মেলোডি। মানে কবি যেন তুলনা করে শেষ করতে পারছে না যে আমি কার সাথে তুলনা করব। মানে তোমার যে গানের যে মেলোডি, মানে কি? তাহলে সুর, এই সুরটা যেভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছে, তার যে শাওয়ার যেভাবে হচ্ছে, এত সুন্দর, তাই তো? মেলোডি কোনো তুলনা নেই। যেন রেইনবোকে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর বলে থাকি, সেখান থেকেও যে ব্রাইট লাইট পড়ে সেটাও এতটা ব্রাইট হচ্ছে না যতটুকু তোমার মেলোডি আমার কাছে ব্রাইট মনে হচ্ছে, আকর্ষণীয় মনে হচ্ছে। ওই রেইনবো যে ক্লাউড, এই ক্লাউডও এত ব্রাইট লাইট কখনো দিতে পারে না, কারণ তোমার মতো তো কিছুই নেই পৃথিবীতে। হয়তো রেইনবো কালারকে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে আকর্ষণ বলে থাকি এবং রেয়ার কেস বলে থাকি, তাই না? রেয়ার একটা ইভেন্ট হচ্ছে কি রেইনবো হওয়া। সেটা হলে আমরা আকর্ষিত হয়ে দেখি, চোখ মেলে দেখি। রেইনবো হলে একবারও তাকাবে না এমন কেউ আছে, বলো তো? আকাশে যদি রেইনবো হয়, বলো, এমন কেউ আছে যে কখনো তাকাবে না বা দেখবে না, বলো? আছে এরকম?
খুব কম। হ্যাঁ অবশ্যই, একবার না একবার তাকাবে, তার মানে কত আকর্ষণীয় একটা জিনিস এটা, তাই না? এটা খুবই আকর্ষণীয় একটা জিনিস, কিন্তু তার থেকেও আকর্ষণীয় জিনিস হচ্ছে এই তোমার যে মেলোডি, তাই তো, মেলোডির যে চারিদিকে ছড়িয়ে পড়ছে আলোর মতো, তাই তো, সেই মেলোডির মতো এত ব্রাইট ওই রেইনবো ক্লাউড থেকেও কোনোদিন পড়ে না। তাহলে কি পাম দিচ্ছে চিন্তা করো, হ্যাঁ, বুঝতে পেরেছো? সে জি স্যার, তোষামোদ লিমিটলেস বলছে যে পাম্প। আপনার মতো মানুষ আমি কোথাও দেখিনি, হ্যাঁ, আপনার তুলনা হয় না, আপনি অতুলনীয়, দেবতারাও হার মানিয়ে যাবে। তো ঠিক আছে, এরকম আর কি আপনার কাছে, হ্যাঁ। তো যাই হোক, স্যার বলো। হুম। সত্যিই কি পাম দিচ্ছে না কবিরা মানে এগুলো এভাবে ভাবতো? আরে এটা তো আমি ফান করে বলছি, তুমি আবার সিরিয়াসলি নিচ্ছ কেন? বলো। হ্যাঁ, কবিরা তো এভাবেই ভাবে। হ্যাঁ, এটা তো পাম না, জাস্ট আমি ওই পর্যায়ে নিয়ে পাখিকে বলতেছি। পাম দিয়ে কিন্তু খুব লাভ আছে। হ্যাঁ, যে কবি কিভাবে কত দূর উঠিয়ে দিচ্ছে একটা সিম্পল একটা পাখিকে, তাই না? মানে কবিদের কাল্পনিক ক্ষমতা কত দূর পর্যন্ত, মানে এবং একটা জিনিসকে কতটুকু আইডিয়ালাইজ করতে পারে, হ্যাঁ। এটাকে নেগেটিভ পাম বললে নেগেটিভ কথা হয়ে যায়, জাস্ট আমি একটু ফান করার জন্য বলতেছি, কিন্তু কথাগুলো একটু ভাবো যে কিভাবে তুলনা করতেছে কবি, হ্যাঁ। এবার জি আবার স্যার। এবার আবার দেখো আরো কি কি হিডেন, মানে তার হিডেন ভাবটা, আনসিন ভাবটা তুলনা করার জন্য দেখো কয়টা সিমিল ইউজ করবে। এইখানে একটু খেয়াল রাখো, এই কবিতার একটা বড় কোশ্চেন হচ্ছে ইমেজারির ব্যবহারটা, বুঝতে পেরেছো? ইমেজারিটা একটু ভালো করে খেয়াল করবে, এটা একটা বড় কোশ্চেন। হুম, কারণ এখানে দুইটা তিনটা কোশ্চেন আসে, তার ভিতরে এটা একটা কোশ্চেন। এবার এসে গেছে কিনা জানি না, দেখো তো তোমাদের সেকেন্ড ইয়ারের সিলেবাসে ইয়া সাজেশনে কি আছে, দেখি হাতের কাছে পাইছি আজকে, রোমান্টিক পোয়েট্রি, তাই না, শেলি ও আইডিয়ালাইজ। দেখো এই তিনটা প্রশ্ন হয়, দেখো তিনটার ভিতরে অলরেডি একটা চলে এসেছে, সেটা হলো হাউ ডাজ শেলি আইডিয়ালাইজ দ্য বার্ড স্কাইলার্ক, এটা 2023-এ আসছে। তাহলে তোমাদের জন্য যদি কোশ্চেন এই ট্রেডিশনাল করে তাহলে ইমেজারিটা নিশ্চিত, ঠিক আছে তো, ইমেজারি, কারণ এখান থেকে দুটা কোশ্চেন, দুটা থেকে তিনটা আসে, হ্যাঁ, এখান থেকে দুটা আসে আর হচ্ছে অ্যাডোনাইজ থেকে দুটা থাকে। তো দেখো এখানে অলরেডি চলে এসেছে, হাউ ডাজ শেলি আইডিয়ালাইজ দ্য বার্ড স্কাইলার্ক, অর্থাৎ ডিসকাস শেলিজ ইউজ অফ ইমেজারি ইন হিজ পোয়েম টু আ স্কাইলার্ক। ওকে, তবে এবার কোশ্চেনটা অ্যাডোনাইজ থেকে আসার কথা আসবে, কারণ তা তো বলা যাচ্ছে না, এবার যেহেতু কোশ্চেনের ধারাবাহিকতা চেঞ্জ করছে, মানে এক দুটা থেকে উভয় আসে না, হয় একবার অ্যাডোনাইজ থেকে আসে আর না হয় একবার স্কাইলার্ক থেকে আসে। এবার যেহেতু স্কাইলার্ক থেকে এসে পড়েছে, আসার সম্বন্ধটা কম, কিন্তু ইমেজারিটা ভালো করে খেয়াল করবা, কারণ ইমেজারির এই এক্সাম্পলগুলো কিন্তু দিতে হবে, ইমেজগুলো খেয়াল করো, হ্যাঁ, যে শাওয়ার অফ রেইন, হ্যাঁ, রেইনবো ক্লাউড, দ্য মুন রেইনস আউট হার বিমস, এগুলো কি এক একটা আমাদের কি দৃষ্টির মধ্যে কি আকাশ বাতাস চলে আসছে না ঘরের ভিতর থেকেও? আমরা কি বাইরে চলে যাচ্ছি তো নাকি কল্পনায়, নাকি বসে আছো ঘরের ভিতর? আমরা কি কম্পিউটারের সামনে আছি বা তোমার মোবাইলের সামনে আছো? না স্যার। কল্পনায় কিন্তু আমরা ওই আকাশে বাতাসে পাখির সাথে কিন্তু ঘুরে বেড়াচ্ছি, আমরাও কিন্তু ঘুরতেছি, ঘুরতে যেতে হবে যে, না হলে তো বুঝতে পারবো না। এবার বলছে দেখো, লাইক আ পয়েট হিডেন, একজন কবি যেমন, হুম, কোথায়, গুপ্তভাবে, হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে, এখানে হিডেন মানে তো লুকানো না, মানে অদৃশ্য অবস্থায়, হ্যাঁ, লাইক আ পয়েট হিডেন ইন দ্য লাইট অফ থট, একজন কবি যখন চিন্তার গভীরে যেতে চাই, তখন কি লোক সমাগম কোনো জায়গায় গেলে কি তার কি চিন্তা আসবে বলো তো? স্যার নিরিবিলিতে। হ্যাঁ, সবসময় নির্জনতা, কবিদের কি নির্জনতার প্রয়োজন হয়, হইচইয়ের মধ্যে তারা কিন্তু কবিতা লিখতে পারবে না। তাই বলতেছে, তাই তিনি এই পাখিটাকে তুলনা করলেন কার সাথে? একটা পয়েটের সাথে, যে পয়েট তার লাইট অফ থটে হিডেন, মানে কি লাইট অফ থট মানে কি তার চিন্তার গভীরতায় সে ডুবে গেছে, এরকম একটা পাখির মতো, সিঙ্গিং হিমস আনবিডেন, তুমিও তেমনি কি 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 করছো, একজন কবি যেমন চিন্তার গভীরতায়, মানে কি চিন্তার জগতে বিচরণ করে বেড়াই, তুমিও ঠিক কি হচ্ছে ওই রকম করে গান করে যাচ্ছ। দেখো, সিঙ্গিং হিমস আনবিডেন, মানে কি আনবিডেন মানে কি বলাই লাগছে না, তোমাকে গান করার জন্য বলাই লাগছে না, তুমি না বলার আগেই, মানে আমরা না বলার আগেই তুমি তোমার গান তুমি গেয়ে যাচ্ছ। একটু মিউট রাখো। টিল দ্য ওয়ার্ল্ড ইজ রট, একটু মিউট রাখো, হ্যাঁ, টিল দ্য ওয়ার্ল্ড ইজ রট টু সিম্প্যাথি উইথ হোপস অ্যান্ড ফিয়ার্স ইট হেডেড নট, মানে কি একজন কবি তো তার মতো করে গান, তার মতো করে কবিতা লিখেই যায়, তাই না, এতে
পৃথিবীর মানুষ তার কবিতা শুনুক আর না শুনুক, ঠিক আছে তো, সে তাকে টু সিম্প্যাথি উইথ হোপস অর ফিয়ার্স, সে কবির কথা তারা আশা নিয়ে শুনুক আর ভয়ে নিয়ে শুনুক, কবি এগুলোতে মনোযোগ দেয় না। সে সবসময় তার কি গান সে গেয়ে যায়, কবি তার কবিতা রচনা করেই যায়। পৃথিবীর মানুষ পড়লে পড়লো, না পড়লে না পড়লো, তাতে তার কিছু যায় আসে না। ঠিক ওরকম ভাবে এই পাখিকে বলছে তুমিও, মানুষ তোমার গান পছন্দ করলো কি করলো না এটাতে তোমার যায় আসে না, তুমি তোমার গান গেয়ে যাচ্ছ, সিঙ্গিং হিমস আনবিডেন। কার মতো করে? তাহলে এই যে তুমি যে গান গেয়ে যাচ্ছ, এই গান কতজনই বা শুনতেছে? তোমার এত সুন্দর সঙ্গীত, এত সুন্দর গান হয়তো আমি বা দুই একজন শুনতেছে, বাকি আর কেউ শুনছে না বা মনোযোগ দিচ্ছে না। কিন্তু তোমার তাতে কোনো কি নাই বলো, ভ্রুক্ষেপ নাই না, তুমি এটা নিয়ে ভাবছো না, ইউ আর কেয়ারলেস টোটালি হোয়াট দ্য আদার সে অর হোয়াট ওয়েদার দ্য পিপল আদার পিপল আর হিয়ারিং অর লিসেনিং টু ইউ, বাট ইউ আর সিঙ্গিং স্টিল। তুমি এখনো গেয়ে যাচ্ছ একজন কবির মতো, কারণ কবির কবিতা কে পড়লো আর কে পড়লো না তাতে তার কোনো কিছু যায় আসে না। তাহলে কি হলো, এখানে কবির সাথে কেন তুলনা করা হলো? যে স্পন্টেনিটি বোঝানোর জন্য, তাই তো, স্পন্টেনিয়াসলি টু ডু সামথিং, তাই তো, উইথ হিমসেলফ বা ইটসেলফ, নিজের সাথে কোনো কিছু করা, অন্যকে কেয়ার না করা, এটা বোঝাতে কবির সাথে তুলনা করা হলো। এবার হচ্ছে কি, লাইক আ হাই বোর্ন মেইডেন। দেখো তো আমরা নাইটেঙ্গেল পাখি, নাইটেঙ্গেলে তুলনা করা হয়েছিল না, যে নাইটেঙ্গেল পাখির গান অ্যানশিয়েন্ট পিপলরা, রুথ বা ম্যাজিক কেজমেন্টে মানে কি আটকে থাকা মেইডেনেরাও শুনেছে, ঠিক আছে? তো ওইরকম একটা কল্পনা দেখো এখানেও করা হবে, যে লাইক আ হাই বোর্ন মেইডেন ইন আ প্যালেস টাওয়ার। হ্যাঁ, হাই বোর্ন মানে কি? মানে উঁচু সমাজে না, হয়তো রাজকীয়, হ্যাঁ অভিজাত, উঁচু সমাজের কোনো মেইডেন বা কোনো মেয়ে বা কোনো নারী, ইন আ প্যালেস টাওয়ার, সে হয়তো রাজপ্রাসাদে বসবাস করে, হ্যাঁ এরকম একটা মেইডেন হয়তো সুদিং হার লাভ ল্যাডেন সোল ইন সিক্রেট আওয়ার, সেও হয়তো বা কাউকে হয়তো ভালোবেসেছিল, সে সেখান থেকে ছ্যাঁকা খেয়েছে, এখন সে হয়তো তার এই সিক্রেট বাওয়ারে বসে, সিক্রেট আওয়ারে কে কি করছে, সেই তার প্রেমের কথা মনে করছে আর তার নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। কি দেখো, উইথ মিউজিক সুইট অ্যাজ লাভ, হ্যাঁ সেই মিউজিক দিয়ে যেটা লাভের মতো সুইট, হ্যাঁ হুইচ ওভারফ্লোস আর হার বাওয়ার। তাই বলছে তোমারও যে সঙ্গীত, তোমার যে মিউজিক, তোমার যে ভয়েস ঠিক ওই রকম সুইট, ঠিক লাভের মতো সুইট, যে লাভটা একজন মেইডেন একাকী বসে, মানে কি যখন একজন মেয়ে বা একটা ছেলে কাউকে একদম একাকী বসে মনে করে এবং তাকে ফিল করে, ঠিক আছে তো, তখন কি তার ভালোবাসার মধ্যে কোনো রকম ঘাটতি থাকে বলে মনে হয় বলো তো? নাকি এটা পুরো পিওর হয় যখন একা একই সে ফিল করছে, কাউকে অনুভব করছে, তাই তো, কাউকে প্রত্যাশা করছে এবং তার হৃদয় থেকে যেন তার ভালোবাসাটা যেন উপচে পড়ছে। এরকম যদি যখন ভালোবাসা হয় বা যখন ফিলিংটা হয়, তখন কি মনে হয় যে তার ভালোবাসাটা ইমপিওর বলো, বা ভান মনে হয় না। ঠিক ওইরকম করে কবি এই যে পাখির যে গানের যে পিউরিটিটা, এটাকেও এইভাবে তুলনা করা হয়েছে, ঠিক আছে তো। দেখো বলছি উইথ মিউজিক সুইট অ্যাজ লাভ, মানে সুইটনেসটা, দ্য সুইটনেস অফ দ্য মিউজিক অফ দ্য বার্ড হ্যাজ বিন কম্পেয়ার্ড উইথ দ্য সুইট লাভ অফ দ্য হাইবর্ন মেইডেন। যেও কি করছে, লোক দেখানোর জন্য না, বরং কোনো প্যালেস টাওয়ারের কোনো একটা কুঠিরে বসে সে তার ওই কি করছে, সোলকে, লাভ ল্যাডেন সোলকে সুদ করার চেষ্টা করছে। সুদ মানে কি, শান্ত করার চেষ্টা করছে। ইন সিক্রেট আওয়ার মানে কি, সিক্রেট আওয়ার বলতে বিশেষ করে কোন সময়কে বোঝায় বলো? বিশেষ করে রাতের গভীরে বোঝায়, হয়তো বা একাকী, হয়তো যেখানে অন্য মানুষরা হয়তো তাকে দেখতে পাবে না বা কেউ তাকে খুঁজতে আসবে না, এরকম একাকিত্বের সময় সে যেমন তার হৃদয় থেকে ভালোবাসার সুইটনেসটা বের করে, এই পাখিও যেন তার গানের মাধ্যম দিয়ে এইরকম তার সুইটনেসটা পৃথিবীর চারিপাশে ছড়িয়ে দিয়ে আমাদের হৃদয়কে সুদ করার চেষ্টা করছে। কি কথা বুঝতে পারছো? তাহলে এখানে কি তুলনা করা হলো, দ্য সুইটনেস অফ দ্য সিঙ্গিং অফ দ্য বার্ড, তাই না? এখানে যেমন তুলনা করা হয়েছিল কি কিসের সাথে বলো? ওয়েটের সাথে। হ্যাঁ, এটা হচ্ছে স্পন্টেনিটির সাথে, তাই তো। মানে পয়েন্টের তুলনা করা হলো স্পন্টেনিটি বোঝানোর জন্য, যে তুমি কাউকে মানে কেয়ার করো না, কিন্তু তুমি স্পন্টেনিয়াসলি তোমার গান তুমি গেয়ে যাচ্ছ, কে শুনলো আর কে শুনলো না তাতে তোমার কোনো খেয়াল নাই। স্পন্টেনিটি বোঝাতে পয়েন্টের সাথে, আর সুইটনেস বোঝাতে, তাই তো, সুইটনেস অফ দ্য মিউজিক বোঝাতে
এখানে হাইবার্ন মেরিনের সাথে তুলনা করা হয়েছে। এরপর হচ্ছে লাইক আ গ্লো ওয়ার্ম গোল্ডেন ইন আ ডেল অফ ডিউ স্ক্যাটারিং আনবিহোল্ডেন ইটস অ্যারিয়াল হিউ। এবার বলতেছে কি, মনে করো কোনো একটা গ্লো ওয়ার্ম বুঝো? ওয়ার্ম মানে কি? পোকা। দেখবা যে ছোটবেলায় কখনো ঘাসের ভিতরে বা জোনাকি ছোট পোকা। ছোট ইয়ার ভিতরে যে মানে কি উজ্জ্বল কালারের কিছু ইয়া থাকে, শুধু জি স্যার, কালারফুল একদম পাতা পাতা। শুধু জোনাকি পোকা না, দেখবা যে ছোট ছোট ঘাসের ভিতরে বা ছোট ছোট গাছের পাতার নিচে ছোট ছোট গোল গোল লম্বা লম্বা অনেক কীট পতঙ্গ থাকে বা পোকা থাকে, যেগুলোর কালার খুবই সুন্দর, উজ্জ্বল কালারের, বিভিন্ন কালার কিন্তু থাকতো। ছোটবেলায় এরকম নিয়ে হাতে নিয়ে খেলতাম। এখানে এই যে দেখো, এখানে কিছু পাখির কথা, পোকার কথা বলা হয়েছে, সেটা জোনাকি পোকা হতে পারে বা যে কোনো, তাই তো, যেটা মোটামুটি কি করবে, একটা সুন্দর আলো চারিদিকে ছড়িয়ে দিবে, একটা গ্লো ছড়াবে। দেখো এখানে দেখানো হচ্ছে। হ্যাঁ, তাই জি স্যার, তৃণভোজী পাতা হলো। বলছে লাইক আ গ্লো ওয়ার্ম গোল্ডেন ইন আ ডেল অফ ডিউ স্ক্যাটারিং আনবিহোল্ডেন ইটস এরিয়াল হিউ। এরিয়াল হিউ মানে কি বলো? এই যে তার যে কালার বা যে তার যে রং, সেটা চারিদিকে ছড়িয়ে। এরিয়াল মানে কি? বাতাসে বা চারিদিকে, শূন্যে। আর এখানে জোনাকি পোকা বোঝানো হচ্ছে না? হ্যাঁ, সেটা হতে পারে, জোনাকি পোকা হতে পারে। এখন তো সেটা কবি তো আর নির্দিষ্ট করে বলেনি। এখন তুমি যদি মনে করো যে এটাকে আমি জোনাকি পোকা দিয়ে বুঝবো, তা হতেই পারে। ঠিক আছে না? জি স্যার। হতেই পারে, কারণ কি অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তারপর গ্রাস, মানে তুমি বোঝো যে একটা এরকম একটা পোকা, যে পোকাটা কি চারিদিকে তার উজ্জ্বল আলো ছড়িয়ে দেয়। ঠিক আছে তো, সেটা জোনাকি পোকা হতে পারে। তারপরে দেখো লাইক আ গ্লো ওয়ার্ম গোল্ডেন ইন আ ডেল অফ ডিউ। ডেল অফ ডিউ বলতে ডেল মানে কি? উপত্যকা বা ওপেন ফিল্ড, তাই না? স্ক্যাটারিং আনবিহোল্ডেন মানে কি? দেখো স্ক্যাটারিং বাট আনবিহোল্ডেন। আনবিহোল্ডেন মানে কি? তাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তার লাইট দেখতে পাচ্ছি। আমরা যখন লাইট দেখতে পাই তখন কি আমরা পোকাকে দেখতে পাই? জোনাকি পোকা যখন আমরা দেখি তখন কি আমরা জোনাকি পোকাকে দেখতে পাই বলো তো? না স্যার, হ্যাঁ, কিন্তু সে স্ক্যাটার করতেছে। কি স্ক্যাটার করতেছে? ইটস এরিয়াল হিউ। এরিয়াল মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ এরিয়াল? বাতাসে। হ্যাঁ, মানে শূন্যে, উজ্জ্বল বর্ণ। হ্যাঁ, মানে যখন সে উড়ে বেড়াচ্ছে তখন এই ওপেন ফিল্ডে কি কি হচ্ছে? এক ধরনের আলো ছড়িয়ে পড়ছে। দেখো এরিয়াল ইজ ওল্ডার স্পেলিং অফ এরিয়াল, মিনিং অফ রিলেটিং টু দ্য এয়ার অর অ্যাটমসফিয়ার, মানে চারিপাশে ওপেন এয়ার। হ্যাঁ, সে তার হিউ ছড়িয়ে দিচ্ছে আনবিহোল্ডেন অবস্থায়, মানে তাকে দেখা যাচ্ছে না। ঠিক কোথায় দেখো? অ্যামং দ্য ফ্লাওয়ার্স অর গ্রাস, যে হয়তো লুকিয়ে আছে কোথায়? হয়তো কোনো ফুলের মধ্যে অথবা কোনো ঘাসের মধ্যে। হুই স্ক্রিন ইট ফ্রম দ্য ভিউ, যে ঘাস বা ফ্লাওয়ার এই পাখিটাকে বা পোকাটাকে কি করে রাখে? স্ক্রিন করে রাখে, হাইড করে রাখে। কিন্তু তার আলোটা কি হাইড করা যায় বলো? তার আলো কি হাইড করা যায়? আলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না। ঠিক পাখিটার এই ক্ষেত্রে কি ঘটনা? এখানে হিডেননেসকে বোঝানো হয়েছে, তাই তো। তার সুর আমরা শুনতে পাচ্ছি, হয়তো এরকম পাখিটা গাছের কোথাও লুকিয়ে আছে বা কোথাও আছে, পাখিটাকে আমরা দেখতে পাচ্ছি না। দ্য বার্ড ইটসেলফ ইজ আনবিহোল্ডেন বাট ইটস মিউজিক ইজ স্ক্যাটারিং অ্যারাউন্ড, হ্যাঁ, চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাহলে এই গ্লো ওয়ার্মের সাথে তুলনা করে তার হিডেননেসটাকে তুলে ধরা হলো। ঠিক আছে তো? এবং সাথে সাথে ওই পোকাটা যেমন চারিদিকে আলো ছড়িয়ে দেয়, তেমনি এখানে পাখিটা যে তার মিউজিকটা চারিদিকে ছড়িয়ে দেয়, সেটাকে বোঝাতে এই তুলনাটা করা হয়েছে। কি কথা বুঝতে পারছো? জি স্যার। এখন কাকে কার সাথে তুলনা করা হচ্ছে এটা কিন্তু খেয়াল রাখবা। ঠিক আছে? এবার বলছে লাইক আ রোজ এম্পাওয়ার্ড। এবার একটা রোজের সাথে তুলনা করা হচ্ছে, যে রোজটা এখনো এম্পাওয়ার্ড হয়ে আছে কি দিয়ে? ইন ইটস ওন গ্রিন লিভস, মানে কোনো একটা ফুল, মানে গোলাপ ফুল, সুন্দর একটা গোলাপ ফুল, কিন্তু তার গাছের পাতায় পাখিটাকে এই ফুলটাকে কি করে আছে? ঢেকে আছে, ফুলটাকে দেখা যাচ্ছে না, কিন্তু সুন্দর একটা ফুল। হ্যাঁ, লাইক আ রোজ এম্পাওয়ার্ড। এম্পাওয়ার্ড মানে কি? কাভার্ড ইন ইটস ওন গ্রিন লিভস, তার নিজের সবুজ পাতা দিয়েই সে কাভার্ড হয়ে আছে। কিন্তু বাই ওয়ার্ম উইন্ডস ডিফ্লাওয়ার্ড, কিন্তু উষ্ণ বাতাস যখন এই ফুলের উপর দিয়ে বয়ে যাচ্ছে, তখন কেমন হচ্ছে? তখন চারিদিকে কি ছড়িয়ে পড়ছে বলতো? এর সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ছে। গন্ধটা, টিল দ্য সেন্ট ইট গিভস, তার যে সেন্ট, তার যে সুগন্ধ, সেটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। এবং এমন ভাবে ছড়িয়ে পড়ছে, এবং এর গন্ধগুলো এত ডিপ যে মেক্স ফেইন্ট,
মানে ফেইন্ট করে দিচ্ছে উইথ টু মাচ সুইট। দেখো দেখো সুইটনেস বাদ না বলে বলছে উইথ টু মাচ সুইট, মানে এই পাখি মানে ফুলের গন্ধ এত সুইট যে এই সুইটনেসে হেভি উইন্ড থিপস গুলো ফেইন্ট হয়ে যাচ্ছে। হেভি উইন্ড থিপস কারা? থিপ কারা? মৌমাছি মৌমাছি, যারা মধু আহরণ করে। মধু আহরণ করে। তারা কেমন হয়ে যাচ্ছে যে এই হেভি উইন্ড থিপসেরা তারাও ফেইন্ট হয়ে যাচ্ছে তার এই সেন্টে। তার মানে এখানেও কবি ওই হিডেননেসটাকে বোঝানোর চেষ্টা করেছে। একই সাথে পাখিটা যে দেখা যাচ্ছে না রোজের মতো, কিন্তু রোজের সেন্টটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, তেমনি এখানে হয়তো পাখিটাকে দেখা যাচ্ছে না, কিন্তু পাখির যে মিউজিক সেটা আবার চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং আমাদেরকে ওইরকম ওই মৌমাছিরা যেমন ফেন্ট হয়ে যায়, আমরাও তেমনি মোহিত হয়ে যাচ্ছি পাখির এই সুরেলা গানে। নাকি কথা বুঝতে পারছো কিভাবে তুলনা করা হলো? তাহলে এখানে টোটাল তুলনা হলো, দেখো রোজের সাথে, গ্লো ওর্মের সাথে, হাইবোর্ন মেডেনের সাথে, পয়েটের সাথে, নাকি আরো তো আছে কার সাথে? মুনের সাথে, হ্যাঁ মুনের সাথে, স্টারের সাথে, ঠিক আছে, আবার আনবডিড জয়ের সাথে, হ্যাঁ লাইক আ ক্লাউড অফ ফায়ার, এরকম তো মেঘের সাথে তুলনা করছে যে মেঘটা আকাশের দিকে। স্যার প্রতিটা স্ক্রিন যাইতে তো শুধু তুলনা। হ্যাঁ তুলনা, মানে কিভাবে যেন কবি যেন বুঝিয়ে শেষ করতে পারছে না যে কি বলবো কিভাবে তুলনা করবো। এরকম হয় না যে যখন কেউ প্রেমে পড়ে কারো, তাকে তুলনা করছে, সৌন্দর্য তুলনা করতে গিয়ে বোঝাতে পারে না, আবার তার ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বলে আমি তোমাকে আকাশের কি এনে দেবো, বলো চাঁদ এনে দিব। আকাশের চাঁদ মানে আসলে কি চাঁদ বোঝানো হচ্ছে নাকি বোঝা যাচ্ছে যে অসম্ভব কোনো কিছু আমি তোমার জন্য করতে পারি? নাকি ব্যাপারটা এরকম যে আমি তোমার জন্য এরকম চাঁদ এনে দেওয়ার মতো অসম্ভব কাজ করারও প্রতিজ্ঞা করে ফেলতে পারি, মানে এত ভালো তোমারই আমি বাসি। ঠিক এরকম ব্যাপারটা এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, তাই বলছে সাউন্ড অফ ভার্নাল শাওয়ার্স অন দ্য টুইঙ্কলিং গ্রাস। যেমন করে ভার্নাল শাওয়ার্স মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ভার্নাল? স্যার বসন্তের ঝর্ণা দ্বারা। দেখো বলছে অফ ইন অর অ্যাপ্রোপ্রিয়েট টু স্প্রিং, স্প্রিং এর সাথে রিলেটেড। স্প্রিং এ যখন বৃষ্টি পড়ে তখন কি চারিপারে কেমন হয়? গাছে ফুলে ফলে সব ভরে যায় না? তাই বলছে দেখো সাউন্ড অফ ভার্নাল শাওয়ার্স অন দ্য টুইঙ্কলিং গ্রাস। তাহলে চকচকে ঝকঝকে গ্রাসের উপরে যখন মনে করো ওই বসন্তের শাওয়ার পড়ছে, তাই তো শিশির বা বৃষ্টি পড়তেছে, এবং রেইন অ্যাওয়াকেন ফ্লাওয়ার্স, আর যে রেইনের তাই তো প্রভাবে ফুলগুলো আস্তে আস্তে ফুটে যাচ্ছে, অ্যাকোয়েন্ট হচ্ছে। অল দ্যাট এভার ওয়াজ জয়াস, যে ফুলগুলো সবসময় জয়াস ছিল, ক্লিয়ার ছিল, ফ্রেশ, দাই মিউজিক ডাথ সারফাস। কিন্তু তাহলে দেখো, তাহলে যে ভার্নাল শাওয়ারের কারণে ঘাসগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, ফুলগুলো নতুন করে ফুটে উঠছে, এবং দেখে মনে হচ্ছে ফুলগুলো যেন কি জয়াস, ক্লিয়ার অ্যান্ড ফ্রেশ। তাই তো ফুলগুলো যেখানে ফ্রেশ, কিন্তু তোমার মিউজিক এই ফুলের ফ্রেশনেসকেও ছাড়িয়ে গেছে, ঠিক আছে। তাই বলছি দেখো যে দাই মিউজিক ডাথ সারফাস, সারফাস মানে কি? কোনো কিছুতে কাউকে কি করা, বলো, পার করে যাওয়া বা ছাড়িয়ে যাওয়া। তাহলে ফুল কি সুন্দর, দেখো এক্সিড অর বি গ্রেটার দেন সামথিং এলস, হ্যাঁ বি বেটার দেন সামথিং এলস। তাহলে কবি যেভাবে বলতে চাচ্ছেন যে অল দ্যাট এভার ওয়াজ জয়াস, অতএব পৃথিবীতে যা কিছু জয়াস, ক্লিয়ার এবং ফ্রেশ ছিল বা আছে, তাদের থেকেও তোমার মিউজিক তার থেকেও ফ্রেশ, তার থেকেও জয়াস, তার থেকেও ক্লিয়ার। তাই দেখো মানে কবি তুলনার জিনিস পাচ্ছে না। রেইন অ্যাওয়াকেন ফ্লাওয়ার্সের সাথে তুলনা করেছেন, যে একটা ফুল যে হয়তোবা বৃষ্টির অভাবে নুয়ে ছিল, বা বৃষ্টির অভাবে কি ছিল, তার উপরে ধুলাবালি পড়ে তার সৌন্দর্য কি ছিল বলো, ঢেকে ছিল। বৃষ্টি পড়লো, সুন্দরভাবে ফুলটা ফুটে উঠলো, বৃষ্টি পড়লো, তার উপরে ধুলাবালি ঝেড়ে সেটা আরো টুইঙ্কলিং করে উঠতো, মানে তার সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে পড়লো, তাকে ফ্রেশ, জয়াস এবং ক্লিয়ার লাগলো। এর থেকে পিওর আর হতে পারে না বৃষ্টির পানিতে ধুয়ে। কিন্তু তার থেকেও দেখো আরো বেশি ক্লিয়ার, জয়াস এবং ফ্রেশ বলা হচ্ছে কি এই পাখির গানটাকে, নাকি দাই মিউজিক। এই মিউজিক বলতে কি বোঝানো হচ্ছে? যন্ত্রসঙ্গীত, সিঙ্গিং অফ দ্য বার্ড, অর্থাৎ দ্য চার্মিং অফ দ্য বার্ড।
তো এই পর্যন্ত চললো কি, পাখিকে আচ্ছা করে কি করা বলো, প্রেইজ করা, হ্যাঁ প্রেইজ, প্রশংসা। প্রশংসা করা, আইডিয়ালাইজ করা, যে ইউ আর আইডিয়াল, ইউ আর নট কম্পারেবল টু এনিথিং। হ্যাঁ, মানে শুধু তোমাকে কম্পেয়ার করা যাচ্ছে না, সবকিছু কেমন ছোট ছোট হয়ে যাচ্ছে, মানে যে তোমাকে চাঁদের সাথে তুলনা করা যাবে না, কারণ চাঁদের তো কলঙ্ক আছে নাকি, এরকম বলে না গানের ভিতরে কবিরা বা শিল্পীরা, চাঁদের কেমন আছে। হ্যাঁ, যে তোমাকে চাঁদের সাথে তুলনা করা যাবে না কারণ চাঁদের কলঙ্ক আছে, ঠিক আছে তো, পাথরে লেখা যাবে না, নাম ক্ষয়ে যাবে, বালিতে লাগলে মুছে যাবে নাকি, তা কোথায় রাখবো বলো, কোথায় লিখবো সে নাম, হ্যাঁ বলো কোথায় লিখবে, হৃদয়ে। হৃদয়ে লিখবে। হ্যাঁ, তা সেই হৃদয়ের হৃদয়ে পাখির গান কবি ফিল করছেন, যেটা সহজে কি মুছবে না। হ্যাঁ, এরকম ভাবে কবি দেখো কি আলোচনাই না করেছেন। ওকে, সুতরাং টিসাস এবার বলছে তোমার যে জয়, তোমার জয়ের যে সুইটনেস, তোমার যে মিউজিকের সুইটনেস, তোমার মিউজিকের যে ফ্রেশনেস, এত কিছু আমাকে একটু শেখাও, এই যে সেই ওয়েস্ট উইন্ডের মতো। হ্যাঁ, তোমার যে শক্তি আছে না, ওখান থেকে আমাকে একটু দাও, ঠিক আছে, তুমি যদি অল্প একটু দাও তাতেই আমি পৃথিবীকে উল্টাই দিতে পারবো। তারপরে দেখো টিচার্স স্পিরিট অর বার্ড, তুমি বার্ড হও আর স্পিরিট হও, আমি জানি না তুমি কি, কিন্তু দয়া করে টিচার্স হোয়াট সুইট থটস আর দাইন, তুমি যে এত সুন্দর গান করতে পারো, নিশ্চয় তোমার চিন্তা ভাবনাগুলো অনেক সুইট, অতএব তোমার সুইট থটগুলো কি, সেই সুইট থট আমাদেরকে একটু শিখিয়ে দাও না, যাতে আমরাও তোমার মতো করে এত সুন্দর চিন্তা ভাবনা করতে পারি, এত সুন্দর মিউজিক আমাদের মাথা থেকেও যেন বার হয়। তাহলে টিচ আস হোয়াট সুইট থটস আর দাইন, তাহলে পাখিকে কি বলে সম্বোধন করছে, স্প্রাইট আর বার্ড নাকি, মানে তুমি পাখি না আসলে স্পিরিট, তুমি যাই হও না কেন, তুমি দয়া করে তোমার এই সুইট থটের কিছু আমাদেরকে একটু শিখিয়ে দাও। I have never heard praise of love or wine that panted forth a flood of rapture so divine. তো আজ পর্যন্ত ভালোবাসা অথবা নেশার জন্য কোনো প্রেইজ আমি এত সুন্দর শুনিনি, যে প্রেইজ তোমার গান থেকে একদম র্যাপচারাস ফ্লাডের মতো বার হচ্ছে। দেখো ডিভাইন, তাহলে তোমার যে মিউজিক, সেই মিউজিকটাকে তুলনা করা হচ্ছে ডিভাইনের সাথে, ঠিক আছে তো, তাই বলছে তাহলে তোমার ভিতরে নিশ্চয়ই এমন কোনো ক্ষমতা বা পাওয়ার আছে, যে পাওয়ারের জন্য তুমি এরকম ডিভাইন, তাই তো, থিঙ্কিং বা র্যাপচারাস মিউজিক তুমি কি করতে পারো, ক্রিয়েট করতে পারো, তাই না। অতএব তুমি যে সুন্দর করে গান গাইতে পারো, এরকম গান সেটা ভালোবাসার জন্য হোক আর নেশার জন্য হোক, আমি কখনো শুনিনি এত আকর্ষণ করা। কারণ দেখো এই দুটা সময়ে কিন্তু আমাদের চিন্তা ভাবনা আরো বেশি তীব্র হয়। একজন নেশাখোর মানুষ, মনে করো যে একজন নেশা করে, নেশার যদি তার একবার ধরে, একমাত্র নেশা দ্রব্য ছাড়া তার কাছে কি আর কোনো জিনিস আকর্ষণীয় মনে হবে পৃথিবীর, বলতো? না স্যার। হ্যাঁ, তাই বলতেছে, আর যখন কেউ অরিজিনাল প্রেমে পড়ে যাবে, তখন তার বাপ মা 14 গোষ্ঠী, সিংহাসন, টাকা পয়সা সবকিছু তুচ্ছ হয়ে যাবে। অর্থাৎ এই দুটা, তাহলে প্রেজ অফ লাভ আর প্রেজ অফ ওয়াইন, এই দুটা যেহেতু পিওর প্রেজ, তারপরও বলতেছে তোমার যে গানের যে পিওরিটি, এরকম পিওরিটি আমি এই প্রেম বা ওয়াইনের জন্য প্রেজের ভিতরেও পাইনি, ঠিক আছে, মানে সবকিছু তুমি একদম খাঁটি কথাটা তিনি বলতে যাচ্ছেন। তাহলে আই হ্যাভ নেভার হার্ড প্রেজ অফ লাভ অর ওয়াইন দ্যাট প্যান্টেড ফোর্থ, প্যান্টেড ফোর্থ মানে কি, বেরিয়ে আসা, হৃদয় থেকে বেরিয়ে আসা, আ ফ্লাড অফ র্যাপচার সো ডিভাইন, তাহলে নিশ্চয় তোমার হৃদয়ে এমন কোন সুইট চিন্তা ভাবনা আছে, যে এরকম চিন্তা ভাবনা আমি আর কোনো কিছুর মধ্যে পাই না। তাহলে ওই সুইট চিন্তা ভাবনার কিছু আমাদেরকে একটু শিখিয়ে দাও, যাতে আমরাও এরকম সুইটলি থিঙ্ক করতে পারি, নাকি কি বুঝতে পারছো? স্যার। জি স্যার। হ্যাঁ, এবার কি বলছে, কোরাস হাইমেনাল অর ট্রায়াম্ফ্যান্ট চ্যান্ট, এবার বলতেছে যে কোন কোন সময় আমরা পিওরলি আসলে গান করি, প্রশংসা করি, কখন, যখন আমরা খেলায় জিতে যাই না, কোন একটা খেলা করছো মনে করো, হ্যাঁ ক্রিকেট, যেমন মনে করো বাংলাদেশ যদি এখন বিশ্বকাপ জিতে, কেমন লাগে মনে করো, আমরা সবাই খেলা দেখতেছি, হ্যাঁ বিশেষ করে ফুটবল খেলার সময়, স্যার এশিয়া কাপ, স্যার এশিয়া কাপ। আমি যা বিশেষ করে মনে করো জার্মানির সাপোর্টার, হ্যাঁ ও জিতলে পারে আমার যে কি আনন্দ হতো সেই সময়, বুঝতে পেরেছো? তাই এটা হচ্ছে ট্রায়াম্ফাল চ্যান্ট, বা আমরা যখন কোনো খেলায় জিতে গেছি, হ্যাঁ যে আমার দল জিতে গেছে, অথবা আমি কোনো কিছু মানে পাওয়ার আশা করতেছি,
পাইলে পারে যে ট্রায়াম্ফাল চ্যান্টটা হয়, অথবা কোরাস হাইমেনাল বলতে কোনটা বোঝানো হচ্ছে বলো তো? হাইমেনাল কি? রিলিজিয়াস। গড অফ ম্যারেজ। হ্যাঁ হ্যাঁ, বিবাহ সং। দেখো বলছে উইডিং সং, যেটা বলতে কোরাস হাইমেনাল বলতে উইডিং সংকে বোঝানো হচ্ছে। মানুষ যখন প্রেমে পড়ে তখন যে সুইট মিউজিকটা বাজে, এবং এই প্রেমটা যখন বিয়েতে রূপান্তরিত হয় তখন কেমন হয় বলো? তখন তো আরো আরো সুখ অনুভূত হয় নাকি, আরো হ্যাপি মনে হয় নিজেকে, মনে হয় না এরকম যে কিছু একটা যেন আমি পেয়ে স্যার। গেছি? তো ওই রকম, তো ওই সময়ের যে আনন্দ, ওই সময়ের যে হ্যাপিনেস, তাই তো? দেখো বলছে কি জয়ফুল এক্সপ্রেশন, হ্যাঁ, দ্য কোরাস সাইন ইজ নট জাস্ট আ সং বাট আ জয়ফুল এক্সপ্রেশন অফ সেলিব্রেশন অ্যান্ড ওয়েল উইশিং ফর দ্য নিউলি ম্যারিড কাপল। তখন বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই কি করে বলো? সবাই তার শুভকামনা করে, তাই তো? তার প্রশংসা করে, তাদের জন্য গান করে, এরকম। তাই বলছে সেটা কোরাস হাইমেনাল হোক আর ট্রায়াম্ফাল চ্যান্ট হোক, ম্যাচড উইথ দাইন উড বি অল বাট এমটি ভেন। তোমার আনন্দের সাথে যদি তুলনা করা হয় তাহলে ওগুলোও শুধু এমটি ভন্ট মনে হবে, শূন্য চিৎকার মনে হবে। দেখো কি তুলনা করছে, যে আমরা বিজয় অর্জন করলে যে চিৎকারটা করি এটাকেও কবি এমটি ভন্ট বলছে, মানে এর ভিতরে যেন হৃদয় নেই। তাহলে তিনি পাখির গানটাকে কতখানি পিওর বলছেন, হ্যাঁ, বুঝতে পেরেছো? যে ট্রায়াম্ফাল চ্যান্টগুলো মনে হয় যে তোমার ম্যাচ উইথ দাইন, মানে কি তোমার সাথে যদি ম্যাচ করা হয়, মানে পাখিটার সাথে যদি, বা পাখির এই আনন্দ বা সুরের সাথে যদি ম্যাচ করা হয়, তাহলে এই গানটার কাছে এই কোরাস যে সং বা বিজয়ীর যে গান, এগুলোও শূন্য মনে হবে। আ থিং হোয়ার ইন উই ফিল দেয়ার ইজ সাম হিডেন ওয়ান্ট। কারণ কি আমরা, আমাদের মনে হবে যে ট্রায়াম্ফাল চ্যান্ট এবং কোরাস হাইমেনালের মধ্যে কোথাও যেন একটা লুকায়িত ঘাটতি আছে। এই ওয়ান্ট মানে কিন্তু এখানে ঘাটতি। বলছে আ থিং হোয়ার উইন, মানে যার ভিতরে উই ফিল, আমরা মনে করব দেয়ার ইজ সাম হিডেন ওয়ান্ট, যেন তার ভিতরে কোনো ঘাটতি আছে। কার ভিতরে ঘাটতি? পাখির গানের ভিতরে না ট্রায়াম্ফাল চ্যান্টের ভিতর? কোনটা? ট্রায়াম্ফাল চ্যান্টিং স্যার। ট্রায়াম্ফাল চ্যান্ট। ওই বিয়ের গান আর হচ্ছে বিজয়ের গান, এগুলোর মধ্যে মনে হয় যেন কোনো কিছু যেন ঘাটতি ঘাটতি ভাব লাগছে। কারণ পাখিটার গান এত পিওর, তাই তো, যে এখানে যেন কোনো ঘাটতি নেই। তার সাথে তুলনা করলে পৃথিবীর সব আনন্দ একদম নিরানন্দপূর্ণ মনে হবে, মনে হবে এটা, এর ভিতরে কোনো আনন্দই নাই। ঠিক আছে? সুতরাং কবি এবার প্রশ্ন করতেছে, হোয়াট অবজেক্টস আর দ্য ফাউন্টেন্স? আমরা পড়েছিলাম না উইলিয়াম ব্লেকের কথা, মনে আছে? ওই যে টাইগার বার্নিং ব্রাইট। জি স্যার। জি স্যার। কবি প্রশ্ন করতেছে যে তোমার তোমার চোখ, তোমার হাত, তোমার হৃদয়, এগুলো কোত্থেকে আনা হয়েছে, কোন, তাই তো, মানে কোন, কে বানাইছে তোমাকে, এরকম প্রশ্ন করছে না? ঠিক ওইরকম এখানেও কবি, হোয়াট অবজেক্টস আর দ্য ফাউন্টেন অফ দ্য হ্যাপি স্ট্রেইন? তাহলে তোমার এই সুখের যে সঙ্গীত, এই সুখের সঙ্গীতের ফাউন্টেনটা কোথায়? তাই তো, হোয়াট অবজেক্টস আর দ্য ফাউন্টেন, মানে উৎস কি, তোমার এই গানের উৎস কোথায় আমাকে বলো। হোয়াট ফিল্ডস, সেটা কোনো ফিল্ড থেকে এনেছো, নাকি কোনো ওয়েবস থেকে, নাকি কোনো মাউন্টেনে তুমি এগুলো পেয়েছো, আমাকে একটু বলো, আমিও গিয়ে সেখান থেকে একটু নিয়ে আসবো। হোয়াট শেপস অফ স্কাই অর প্লেন, কোনো আকাশ থেকে নিয়ে আসছো নাকি কোনো সমভূমি থেকে নিয়ে আসছো? হোয়াট লাভ অফ দাইন ওন কাইন্ড, নাকি তোমার প্রজাতির কোনো কাউকে তুমি ভালোবেসে এই গানটা করছো? অথবা হোয়াট ইগনোরেন্স অফ পেইন, অথবা হয়তো তোমরা দুঃখ বলে কিছু জানোই না, এই জন্য তোমাদের হয়তো সুখের গানটা অটোমেটিক বার হয়। কারণ তোমরা হচ্ছ পেন সম্পর্কে ইগনোরেন্স। কারণ কি? কারণ তোমরা কখনো কষ্ট বা দুঃখ পাও না, তাই না? যেহেতু তোমরা কষ্ট দুঃখ পাও না, এ কারণেই তোমরা তো সুখের গান করবাই। তাহলে কি আসলে তোমাদের কোনো কষ্ট দুঃখ নেই, নাকি আসলে তুমি কাউকে ভালোবাসো বলে এত সুন্দর করে গান করছো? তাহলে কি সেই তোমার এই সুন্দর সুমধুর গানের, হ্যাঁ, উৎসটা কোথায় আমাকে বলো। কোথায় এর উৎস বলো, বলো তো, তার এই উৎসটা কোন জায়গায়? এত সুন্দর গান। হ্যাভেন। প্রকৃতি স্পিরিট। হ্যাঁ বলো। স্যার হ্যাভেন থেকে সোর্স। না, হ্যাভেন থেকে না, এটা হচ্ছে কবির দুঃখ। স্যার ওয়ার্ল্ড স্পিরিট বলছেন। হ্যাঁ, কবির দুঃখটাই হচ্ছে পাখির সুখের এত বড় উৎস। বুঝতে পেরেছো? কারণ কবির জীবনে এত দুঃখ যে তিনি কখনো
সুখ অনুভব করতে পারেনি। এই জন্য এই পাখি যতটুকু সুখ অনুভব করে গান করছে, এটুকুই কবির কাছে মনে হচ্ছে কি, বলো কেমন মনে হচ্ছে? অনেক বেশি হ্যাঁ, স্যার। অনেক বেশি। হ্যাঁ, ওই যে বলো না যে যখন তুমি এসি রুম থেকে বাইরে বার হবা তখন কেমন লাগে বলো তো? স্যার গা জ্বলে যায়। শরীর জ্বলে ওঠে। আবার মনে করো তুমি যদি স্বাভাবিক তাপমাত্রা থেকে আবার এসি রুমে ঢোকো তখন কেমন হবে? সেখানেও ঠান্ডায় গা জ্বলে অনেক যাবে। শান্তি লাগে স্যার। মানে স্বাভাবিক অবস্থা, কিন্তু এসির ভিতরে আসলে তোমার গা জ্বলে যাবে কিছুক্ষণ, কিন্তু আবার কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাবে। মানে মূল কথা হলো যার যেখানে ঘাটতি, বুঝতে পেরেছো? যার যেখানে ঘাটতি তার সেখানেই ওই দুঃখের উৎস। হুম, তা কবি এটা বলতে যাচ্ছেন, ঠিক আছে? দেখি আজকে শেষ করা যায় কিনা। তারপর দেখো, উইথ দাই ক্লিয়ার কিন জয়ান্স ল্যাঙ্গুয়ার ক্যান নট বি। বলছে তোমার যে এত সুন্দর জয়ান্স, এত যে জয়ফুল, ক্লিয়ার কিন মানে কি একদম ক্লিয়ার জয়, সেটাকে কখনোই ল্যাঙ্গুয়ার হতে পারবে না। ল্যাঙ্গুয়ার মানে বুঝছো তো? হুম, হোয়াট ইজ ল্যাঙ্গুয়ার? নিরানন্দপূর্ণ, বিষণ্ণ, তারপরে দেখো টায়ার্ডনেস, হ্যাঁ, ইনঅ্যাক্টিভিটি স্পেশালি হোয়েন প্লেজারেবল, হ্যাঁ, মানে কোনো আনন্দময় জিনিস কিছুক্ষণ পর যখন নিরানন্দপূর্ণ হয়ে যায়, ঠিক ওই রকম বলতেছে তোমার এই আনন্দ কখনো ল্যাঙ্গুয়ার হবে না। শ্যাডো অফ অ্যানোয়েন্স নেভার কাম নিয়ার দি, হ্যাঁ, এবং শ্যাডো অফ অ্যানোয়েন্স মানে কি বিরক্তির কোনো কিছুই কখনো তোমার কাছে আসবে না। কারণ কি, দাও লাভস্ট, কারণ তুমি সত্যিকার অর্থে ভালোবাসতে জানো, তাই তো? মানে তুমি যাদেরকে ভালোবাসো, তুমি যা কিছুকে ভালোবাসো, তার কাছাকাছি কখনোই কোনো অ্যানোয়েন্স বা দুঃখ কষ্ট কখনোই আসবে না। বাট নেভার নিউ লাভ স্যাড স্যাটিটি, কারণ তুমি কখনোই ভালোবাসারও যে স্যাটিটি আছে সেটা তো তুমি কখনোই বুঝবা না। স্যাটিটি মানে বুঝো তো? প্রত্যেকটা তুমি মনে করো তুমি কোনোদিন মিষ্টি খাওনি, তা মিষ্টি খাইতে কেমন লাগে বলো তো? মনে হয় না আমি সারাদিনের সব মিষ্টি খেয়ে ফেলবো, হ্যাঁ? স্যার ফার্স্ট ইমপ্রেশন। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে তুমি মনে করো প্রথম মিষ্টি খাইলা, তারপর দ্বিতীয় মিষ্টি খাইলা, তারপর তৃতীয় মিষ্টি খাইলা, এরকম খেতে 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 কি একসময় মিষ্টির প্রতি কি আগ্রহ কমে যাবে, যাবে না বলো তো? স্যার তা ওই রকম এই স্যাটিটি মানে হচ্ছে ফুল ফুল অবস্থায় চলে আসা, মানে ফুল ফিলিংটা পেয়ে যাওয়া, তারপরে ওইটা কমতে থাকা। কিন্তু তোমার ক্ষেত্রে কখনো এটা ফুল স্যাটিটি হবে না। মানে তোমার ভালোবাসা, তাই তো, তোমার ভালোবাসা কখনোই ভালোবাসতে বাসতে যে কি কি হয়ে যায় একসময়, ভালোবাসতে বাসতে একসময় ভালোবাসা কেমন হয়ে যায় বলতো? একঘেয়েমি হয়ে যায়, নাকি? ওই একঘেয়েমিটা তোমার কাছে কখনোই মনে হবে না। তোমার ভালোবাসা যেমন আছে তেমনটাই থাকবে। অর্থাৎ তুমি যাদেরকে ভালোবাসো তাদের কাছাকাছি দুঃখ কষ্ট কখনোই আসবে না, আর সে কারণেই তোমার ভালোবাসা কখনো শেষ হবে না। ওয়েকিং অর অ্যাজ লিভ thou of dest must dim things more true and deep than we mortals dream। সে ওয়েকিং হোক আর অ্যাজ লিভের মধ্যে হোক, thou of dest must dim, সেটা মৃত্যুর মধ্যেই হোক, things more true and deep than we mortals dream, হ্যাঁ, তুমি তোমার জাগার মধ্যে হোক, ঘুমের মধ্যে হোক বা মৃত্যুর মধ্যেও হোক, তুমি যে গভীর সত্যগুলোকে অভিনয় করতে মানে অনুধাবন করতে পারবা, আমরা মর্টালেরা এটা কখনো ভাবতেই পারবো না। or how could thy notes flow in such a crystal stream, তুমি যে সুন্দর করে গান করছো, এই গানটা যে কিভাবে ফ্লো হচ্ছে এটা আমরা কখনো কল্পনাই করতে পারবো না। ঠিক আছে তো? কারণ কি? কারণ হচ্ছে ওই লুক বিফোর অ্যান্ড আফটার, আমরা শুধু তাকাতাকি করি, আমরা শুধু আশেপাশে অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট। তাহলে আমরা যা খুঁজি, আমরা শুধুমাত্র যা পাইনি তার জন্য দুঃখ করি, যা পেয়েছি তার জন্য আসলে আমরা আনন্দ করতে পারি না। নাকি আমাদের দুঃখটা কি খুব তাড়াতাড়ি এসে যায় না বলতো? আজকে মনে করো তুমি একটা মোবাইল ফোন কিনবা, সে কি আনন্দ, সে কি খুশি, বাবা তোমাকে 20,000 টাকা দিয়েছে, তোমার খুশির যেন শেষ নাই। কিন্তু এই খুশিটা কয়দিন থাকবে বলতো? আর যেদিনকে নতুন ফোন হবে, যেদিন তোমার বন্ধু তোমার থেকে একটা বড় ফোন কিনে ফেলবে, তখনই তোমার দুঃখ চলে আসবে, কারণ তুমি তো সেটা পাওনি, কিন্তু তুমি যেটা পেয়েছো সেটা কিন্তু ভুলে গেছো। তাই বলছে আমরা ওই লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট, যা না তার জন্য আমরা কষ্ট পাই। আর আওয়ার সিনসিয়ার ইজ লাফটার উইথ সাম পেইন ইজ ফ্রড, আর যে হাসিটা সিনসিয়ার, সেই সিনসিয়ার হাসির ভিতরেও কোনো না কোনো দুঃখ আমাদের থাকে এর ভিতরে। সেই হাসিটাও দুঃখে কেমন হয়ে যায়? ফ্রড হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কোনো না কোনো দুঃখে, কোনো না কোনো কষ্টে
সেই সিনসিয়ার লাফটারটাও কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। কারণ কি, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। কারণ আমাদের কাছে সেই সঙ্গীতটাই সুইটেস্ট মনে হয় যার ভিতরে স্যাডেস্ট থট আছে। আমাদের কাছে কোন সিনেমা ভালো লাগে, কমেডি না ট্র্যাজেডি বলো তো? ট্র্যাজিক না কমিক? স্যার কমিক। কোন গান মানুষের সবচেয়ে হৃদয়ে স্পর্শ করে, দুঃখের না আনন্দের? ট্র্যাজেডি। স্যাকা খাওয়া গানগুলো আমাদের খুব ভালো লাগে নাকি দুঃখের গানগুলো ভালো লাগে? ঠিক আছে, সাইয়ারা মুভির মতো। হ্যাঁ, তাই বলছে আওয়ার সুইটেস্ট সং, মানে আমাদের কাছে যেটা সবচেয়ে মিষ্টি সং সেটাই হচ্ছে সবচেয়ে দুঃখের থট দ্বারা পূর্ণ। কারণ আমরা দুঃখকে আসলে পছন্দ করি, এই জন্য আমরা কখনো সুখ অনুভব করতে পারি না। তাই বলছি কি দেখো যে ইয়েট ইফ উই কুড স্কর্ন হেট আর প্রাইড অ্যান্ড ফেয়ার, বলছে তারপরে এমনও যদি হয় যে আমরা কোনোদিন দুঃখ কষ্ট পাবোই না, যে আমাদের কোনো হেট নাই, আমাদের কোনো প্রাইড নাই, আমাদের কোনো ফেয়ার নয়, মানে আমাদের মধ্যেও এরকম কিছু নেই, তারপরেও ইফ উই ওয়ার থিংস বোর্ন নট টু শেড আ টেয়ার, অথবা সৃষ্টিকর্তা এমন ভাবে আমাদের সৃষ্টি করেছে যে আমাদের কোনোদিন দুঃখই হবে না, আমরা কোনোদিন কাঁদবই না, নাকি আমাদের কখনো কান্নায় আসবে না, তারপরেও আই নো নট হাউ দাই জয় উই এভার শুড কাম নিয়ার। মনে করো সৃষ্টিকর্তা আমাদের দুঃখ করার জন্য সৃষ্টি করেননি, শুধু সুখের জন্য সৃষ্টি করেছেন, তারপরেও তোমার যে জয়, তোমার যে আনন্দ, এই আনন্দটার কাছাকাছি আমরা তাও আসতে পারবো না। যে কিভাবে তোমার জয়ের কাছে আসবো সেটা আমাদের জানা নেই। মানে কি আনন্দ, মানে কি জয়াস বার্ড কবি বলছেন, চিন্তা করে দেখো। হ্যাঁ, মানে সৃষ্টিকর্তা হয়তো আমাদের এমন সৃষ্টি করেছেন যে আমরা হেট প্রাইড বা ফেয়ার এগুলো আমরা জানি না, আমরা কখনো চোখের জল ফেলার জন্য সৃষ্টি হই নাই, মানে আমরা কোনোদিন দুঃখ করার জন্য জন্মাই নাই, তারপরেও আমাদের শুধু আনন্দ আর আনন্দ, তারপরেও হয়তো তোমার যে আনন্দ, এই আনন্দের কাছাকাছি আমরা কখনো পৌঁছাতেই পারবো না। ঠিক আছে তো? তাই বলছি কি বেটার দ্যান অল মেজার্স অফ ডিলাইটফুল সাউন্ড, বেটার দ্যান অল ট্রেজার্স দ্যাট ইন বুকস আর ফাউন্ড। অতএব পৃথিবীতে যত ডিলাইটফুল সাউন্ড আছে তার থেকেও তোমার জয় হচ্ছে বেটার। পৃথিবীতে যত বই আছে তার ভিতরে যত ট্রেজার পাওয়া যায় তার থেকেও তোমার সুখটা হচ্ছে বেটার। ঠিক আছে তো? দাই স্কিল টু পয়েন্ট ওয়ার দাও স্কর্নার অফ দ্য গ্রাউন্ড। ঠিক আছে তো? অতএব তুমি হচ্ছে কি স্কর্নার মানে বুঝো তো? স্কর্নার মানে কি? স্কর্ন মানে কি বলতো? স্কর্ন মানে বুঝো? ঠাট্টা করা। তাহলে যত বড় জয়াস মানুষই থাকুক না কেন, যত ভালো কবি সাহিত্যিকেরা থাকুক না কেন, কেউ তোমার সাথে ম্যাচ হতে পারবে না। তোমার সাথে ম্যাচ করতে গেলে তারা আসলে ঠাট্টার বস্তু হবে। ঠিক আছে তো? তারা তোমার তুলনায় এত নিম্নমানের হবে যে তাদের আর মান সম্মান থাকবে না। বুঝতে পেরেছো? তাই বুঝে দেখো যে if a poet could match the scholar's skill, their poetic ability would be far superior, as the scholar is seen as someone who despises the earth and its limitations. তাই বলছে যে তুমি আমাকে শেখাও, কারণ কি যদি কোনো কবি তোমার ইয়া পেয়ে যায় তাহলে তো তোমার পর্যায়ে এসে পৌঁছে যাবে। অতএব টিচ মি হাফ দ্য, এবং বলছি কি তোমার ফুল আমার দরকার নেই, জাস্ট অল্প একটু শেখাও। দেখো টিচ মি হাফ দ্য গ্ল্যাডনেস, তাহলে তোমার যে গ্ল্যাডনেস, তোমার যে সুখ, এই সুখের অর্ধেকটা আমাকে যা শিখিয়ে দাও। দ্যাট দাই ব্রেন মাস্ট নো, অতএব যে গ্ল্যাডনেস তোমার ব্রেনে আছে, তোমার ব্রেন যে গ্ল্যাডনেস ফিল করতে পারে, সেখান থেকে অর্ধেকটুকু আমাকে শুধু দাও। সেইটুকুই যদি আমি পাই, হ্যাঁ দেখো যে সাস হারমোনিয়াস ম্যাডনেস ফ্রম মাই লিপস উড ফ্লো, এবং তোমার কাছে ওই হাফ গ্ল্যাডনেস পাইলেও এমন ম্যাডনেস ভাবে আমার ঠোঁট থেকে ওইরকম মিউজিক বার হবে যে দ্য ওয়ার্ল্ড উড লিসেন দেন অ্যাজ আই এম লিসেনিং নাও, তখন পুরো পৃথিবীর মানুষ আমার কথা শুনবে যেমন আমি এখন তোমার গান শুনছি। বুঝতে পেরেছো? তাই বলছি কি যে তোমার যে সুমধুর সঙ্গীত আমি মোহিত হয়ে শুনছি, সেখান থেকে যদি তুমি আমাকে অল্প একটু শিখিয়ে দাও, এবং সেই শিক্ষা দিয়ে আমি যদি পৃথিবীর মানুষের কাছে ওইরকম করে আমিও আমার পোয়েটিক ল্যাঙ্গুয়েজ দিয়ে গান করি না, ওই মানুষজন আমার কথা শুনবে, পুরো পৃথিবীর মানুষ তখন আমাকে শুনবে যেমন আমি তোমাকে শুনতেছি। কথা বুঝতে পেরেছো কি বলা হলো? জি স্যার। জি স্যার। তার মানে the human being is unable to reach to the height of the bird. ঠিক আছে তো? এরকম ভাবে তার মানে কি তিনি বোঝাতে চাইলেন যে আমরা আসলে হিউম্যান বিং ইজ অলওয়েজ ল্যাকিং সামথিং, আমরা কোনো না কোনো কিছু আমাদের জীবনে ল্যাক করছি। এবং বলছিলেন যে সিনসিয়ারেস্ট লাফটার, আমাদের যেটা সিনসিয়ারেস্ট লাফটার, যে হাসির ভিতরে কোনো ঘাটতি নেই, পিওর একটা হাসি, তারপরও তোমার সাথে তুলনা করলে এ হাসি যেন হাসিই না, কারণ মনে হবে কোনো না কোনো সাম পেইন, মানে কি কোনো না কোনো দুঃখ বা কষ্ট কিছুটা হলেও
আমার ওই কষ্ট মানে হাসির ভিতরে আছে তোমার সাথে তুলনা করলে, তাহলে আমার হাসি এত পিওর হবেই না। কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এইভাবে তিনি আইডিয়ালাইজ করেছেন। হ্যাঁ, জি স্যার, এখানে তো তাও একরকম আছে, অ্যাডোনিয়াসের তো স্যার আরো বেশি। হুম হুম। তো দেখেন বলছি কি, দ্য স্কাইলার্ক অ্যাজ অ্যান এমবডিমেন্ট অফ পিওর জয়। তিনি তাকে এমবডিমেন্ট অফ পিওর জয়, যে পিওরিটি আমরা কখনোই ফিল করতে হবে। বলছে কি, আমাদেরকে যদি এমন পিওর ভাবে সৃষ্টিকর্তা সৃষ্টি করে, তারপরেও পাখির সাথে তুলনা করলে সেই পিওরিটির ভিতরে কোনো ঘাটতি থাকবে। বুঝতে পেরেছো? স্যার, হ্যাঁ বলো। স্যার এই যে টুয়েস স্কাইলার্ক পড়াচ্ছেন না, হুম, ওইখানে এটা লেখা আছে আওয়ার সুইটেস্ট সংস আর দো। নেট তোমাকে আটকায় দিয়েছে, আর কথা বলা যাবে না। তোমার কথা বোঝা যাচ্ছে না, কারণ তোমার গানের ভিতরে এত, তোমার কথার ভিতরে এত পাখির মতো সুমধুর আছে যে নেটই পুরো অবাক হয়ে গেছে, মানে নেট আর কাজ করতে পারছে না। বুঝতে পেরেছো? এরকম আর কি অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, যে নেট মোহিত হয়ে গেছে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আবারও তোমরা একটু রিডিং দিবা, তোমাদের এই সামারি টামারি বই টই থেকে একটু পড়বা, আর আমি তো শীটটা দিয়ে দিব, তোমরা এখান থেকে একটু দেখবা, ঠিক আছে? তাহলে বুঝতে পারবা। স্যার, ইমেজে এটা ভালো করে খেয়াল করবা। হ্যাঁ বলো। স্যার আমাকে এই যে প্রিপারেশন ব্যাচে যুক্ত করেন না এখনো। তুমি কি মেসেজ দিয়েছো? মেসেজ তো রিডিং পড়তেছো। জি স্যার। হ্যাঁ, কেন যুক্ত করবে না? তুমি কি ফি দিয়ে নিশ্চিত করছো? জি স্যার, নিশ্চিত তাহলে করছি, আপনি কখন বলছেন কখন দেখছি। দিয়েছো? কখন? স্যার কালকে দিছি, কালকে দিয়ে কালকে আপনার সাথে দিছো, কথা এখনো হয়েছে। যুক্ত করা হয়নি, তাহলে তো বিশাল ব্যাপার। প্রতিনিয়ত তো কাজ করা হচ্ছে, তুমি আবার মেসেজ দাও। তুমি মেসেজ দিয়ে দাও, যুক্ত করে দিবে। হ্যাঁ, তোমার মেসেজটা মনে হয় কোনোভাবে মিস হয়ে গেছে, আর নয় তোমার মেসেজ আসেইনি। এই দুটোর মধ্যে কোনো একটা ঘটনা ঘটবে, আবার দাও। তা না হলে যুক্ত না করার তো কোনো কারণ নেই। আর যুক্ত তো আজকেও করেছে কয়েকজনকে, গ্রুপে ঢুকেই দেখতে পাবা যে যুক্ত তো চলছেই। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে পড়ে নিও। আর আগামী ক্লাস থেকে আমরা অ্যাডোনাইজটা শুরু করব, ওটাতে মোটামুটি 3-4-5 স্যার, ক্লাস লাগবে। এই যে লিরিক্যাল ব্যালাডসে হ্যাঁ, পোয়েম 23টা না? লিরিক্যাল ব্যালাডসে হ্যাঁ, ওরকম কাছাকাছি, এক্স্যাক্টলি এটা নিয়ে একটু ইয়ে আছে, দ্বিধাদ্বন্দ্বে আছে, ঠিক আছে? দেখো, এখন এখানে যেমন হচ্ছে শেক্সপিয়ারের যেমন ড্রামা নিয়ে সমস্যা আছে না? বলো। স্যার আছে। কয়টা ড্রামা, কয়টা? 37 হ্যাঁ বলো। 37 37টা স্যার। 37টা, কখনো 39টা, কখনো 33টা, ঠিক আছে? তো এরকম ব্যাপারগুলো ঘটে। তো দেখো এখানে কত দেখাচ্ছে। হ্যাঁ, এটার কাছাকাছি এরকম কখনো দেখাচ্ছে, কোনো কোনো বইয়ে 2-1টা এদিক ওদিক হয়। এই, ঠিক আছে? স্যার আপনার ওই যে ব্রিফ কোশ্চেনে, আচ্ছা, হিস্ট্রি ব্রিফ কোশ্চেনে ওখানে রোমান্টিক এই যে যেখানে প্রশ্ন দিয়েছিলেন, হোয়াট ইজ লিরিক্যাল ব্যালাডস? ওখানে কি মিস হয়েছে? লিরিক্যাল ব্যালাডস ইজ এ কালেকশন অফ 19 poems পাবলিশড কালেক্টিভলি বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এন্ড স্যামুয়েল টেলর ক্লোজ। 19 বলা হয়েছে? মিলি, হ্যাঁ স্যার। জি স্যার, 19টা বলা হয়েছিল। তাহলে ওখানে মিস হতে পারে। হ্যাঁ, ওখানে কোনো মিস হতে পারে। আচ্ছা স্যার। ওকে, তাহলে আজকে এখানে রাখি। তো সবাই ভালো থাকো। তাহলে আগামী তোমাদের শুক্রবারে সন্ধ্যা 7টায় ক্লাস নিব, ঠিক আছে? এটা মিস হয়েছে ক্লাসটা। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, গুড নাইট।